যারা জয়েন করছো অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দাও, আর আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। যারা জয়েন করছো অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, আমার সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কমেন্টে কনফার্ম করো। দেন আমরা শুরু করব। আজকে আমাদের উপবৃত্ত, ইনশাল্লাহ আমরা পুরো উপবৃত্তটাই শেষ করব। পুরো উপবৃত্তটা আমরা আজকে শেষ করব। গত ক্লাসে আমরা এই যে এর আগে দুইটা ক্লাসে, প্রথম ক্লাসে আমরা উপবৃত্তের বেসিক দিছিলাম, অর্থাৎ উপবৃত্তের সূত্রগুলো কীভাবে আসছে এবং সূত্রগুলো দেখাইছিলাম সবগুলা। আর লাস্ট ক্লাসে হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন চেঞ্জ হলে, দ্যাট মিন্স কোনো একটা উপবৃত্ত এক্স অক্ষের দিকে লম্বা, তার জন্য সূত্র আমি শিখছি। অ্যান্ড ওয়াই অক্ষের দিকে যদি লম্বা হয় তখন সূত্রগুলো কেমন হয় সেটাও আমরা গত ক্লাসে শিখেছিলাম। এবং গত ক্লাসে আমরা ফাইনালি 5টা ম্যাথ করছিলাম। সেই 5টা ম্যাথের মধ্যে অনেক কিছু চলে আসছে, আর বাকি যে ম্যাথগুলো প্রয়োজন হয় বা বাকি যে কনসেপ্ট, যেমন আজকে একটা নতুন কনসেপ্ট শিখবো হচ্ছে উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক। এই পরামিতিক স্থানাঙ্ক বলতে কী মিন করে এই জিনিসটা আমরা পড়বো, এবং এই পরামিতিক স্থানাঙ্ক বের করার সিস্টেমটাও তোমাদেরকে শিখিয়ে দিব। আর আজকে হচ্ছে আমরা উপবৃত্তের মধ্যে যত ধরনের ম্যাথ আছে, অর্থাৎ এক কথা পুরো অধ্যায়ের মধ্যে ম্যাক্সিমাম ম্যাথ অলরেডি তুমি এখন পারবা, কিন্তু যে সকল ম্যাথের ভিতরে তোমার প্রবলেম হতে পারে বা যেখানে ক্যালকুলেশানে তুমি জটিলতা সৃষ্টি করতে পারো বলে আমার মনে হয়, ওই ধরনের ম্যাথগুলো সবগুলো আমি কাভার করে দিব। তো আমরা শুরু করে দিই। আমরা বেশিক্ষণ সময় ব্যয় করব না, আমরা শুরু করে দিই। কারণ হচ্ছে আমাদেরকে আজকে প্রচুর পরিমাণ ম্যাথ করতে হবে, পুরো একটা অধ্যায় শেষ করতে হবে আজকে একটা ক্লাসে, বুঝতে পারতেছো। যদিও সব কিছু তোমার জানা কনসেপ্ট, দেখবা আজকের ক্লাসটা হচ্ছে পুরোটা হচ্ছে রিপিটিটিভ ক্লাস। আর আজকের ক্লাসে মেইনলি তোমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কিভাবে সমীকরণ সমাধান করতে হয়। মানে সব কিছু প্রশ্নের মধ্যেই দেওয়া থাকবে, সমীকরণ সমাধান তুমি যত সহজে করতে পারবা তোমার ম্যাথের আনসার তুমি তত তাড়াতাড়ি পাবা। আর সব প্রশ্নের একটাই প্রশ্ন, সেটা হচ্ছে উপবৃত্তের সমীকরণটা আসলে কেমন। সো আমরা আস্তে আস্তে শুরু করি। তাহলে প্রথমত একটু ভালো করে খেয়াল করে দেখি যে ভাইয়েরা, আমরা একটু ভালো করে খেয়াল করে দেখি। সেটা হচ্ছে মনে করো এটা হচ্ছে আমার কোনো একটা কাঙ্ক্ষিত উপবৃত্ত। একটু ভালো করে খেয়াল করি, এটা হচ্ছে আমার যে কোনো একটা কাঙ্ক্ষিত উপবৃত্ত আমি ধরে নিলাম। যেরকমই হোক আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত একটা উপবৃত্ত। ওকে, তো আমি ধরে নিলাম ভাইয়া এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। তাহলে আমাদের এই উপবৃত্তটা, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। আর এতটুকু বুঝলাম। এখন এই উপবৃত্তের মধ্যে আমরা জানি এই অংশটার যে দৈর্ঘ্য, অর্থাৎ এতটুকু যে লেন্থ, দিস ইজ কল্ড এ অ্যান্ড দিস লেন্থ ইজ কল্ড ভি। অর্থাৎ এক্স অক্ষের দিকে তার লেন্থটাকে আমরা বলি এ, ওয়াই অক্ষের দিকে লেন্থটাকে আমরা বলি ভি। উপবৃত্ত আমার এদিকে লম্বা হোক আর এদিকে লম্বা হোক, এক্স অক্ষের দিকে অলওয়েজ এ, ওয়াই অক্ষের দিকে অলওয়েজ বি। এখন উপবৃত্তের যে সমীকরণ, সেই সমীকরণটা হচ্ছে এরকম: এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। উপবৃত্ত যেমনই হোক, উপবৃত্তের সমীকরণ বের করতে বললে আমরা জানি উপবৃত্তের সমীকরণ একটাই, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা কোন ধরনের সেটা ডিপেন্ড করবে হচ্ছে এটার উপর, এ ইজ গ্রেটার দেন বি নাকি আমাদের বি ইজ গ্রেটার দেন এ। এ বড় না বি বড়, তার উপর ডিপেন্ড করবে আমাদের এই জিনিসটা। যদি এ সবসময় এক্স অক্ষ বরাবর হচ্ছে এ, ওয়াই অক্ষ বরাবর বি, তাহলে বুঝতে পারতেছে এ বড় মানে কি এক্স অক্ষের দিকে বড়, এক্স অক্ষের দিকে বড় মানে হচ্ছে সে দেখতে এরকম। আর এখানে হচ্ছে বি বড়, বি মানে কি ওয়াই অক্ষের দিকে, তো ওয়াই অক্ষের দিকে বড় মানে হচ্ছে এটা, বুঝতেই পারতেছো। তাহলে আমাদের মুখস্থ রাখতে কোনো সমস্যা হবে না। এবার আসো পরামিতিক স্থানাঙ্ক বলতে আমরা কি বুঝি। পরামিতিক স্থানাঙ্ক বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের উপবৃত্তের ক্ষেত্রে আমাদের একটা কোণ আছে যাকে আমরা বলি উপকেন্দ্রিক কোণ। মানে এক কথায় আমরা যদি তোমাকে বলি ভাইয়া, আমাদের উপবৃত্তের এই যে পয়েন্টটা ভাইয়া, এই পয়েন্টটাকে আমরা কি দ্বারা প্রকাশ করব ভাইয়া? আমি প্রকাশ করলাম দিস ইজ মাই পি পয়েন্ট অ্যান্ড দিস ইজ কল্ড এক্স কমা ওয়াই। এটা হচ্ছে উপবৃত্তের উপরস্থ কোণ একটা বিন্দু। তাহলে এটা যদি আমাদের মূল বিন্দু হয়, আমরা জানি এটা হচ্ছে কোন বিন্দু, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। যদি এটা আমার মূল বিন্দু হয় তাহলে এটা খুব ভালো করে খেয়াল করে দেখো, এই এক্স ওয়াই কথাটার মিনিং কি? এক্স ওয়াই কথাটার মিনিং হলো পি বিন্দু থেকে যদি আমি এখানে লম্ব টানি, তাহলে আমরা একটা কথা বলতে পারি ভাইয়া, এই ক্ষেত্রে আমার এই যে অংশটা এতটুকু দৈর্ঘ্য তাকে আমরা বলি এক্স,
আর এই পয়েন্ট থেকে এতটুকু যে দৈর্ঘ্য তাকে আমরা বলি ওয়াই। তাহলে আশা করি বুঝে গেছি হোয়াট ইজ দ্য মিনিং অফ এক্স অ্যান্ড ওয়াই। এখন হচ্ছে এক্স ওয়াই যদি আমরা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে দেখাই, এটা হচ্ছে আমাদের কি এক্স কমা ওয়াই। আচ্ছা, ভালো কথা। তাহলে এখন একটু ভালো করে খেয়াল করো, এখন যদি আমার বিন্দুটা এখানে না হইয়া এই বিন্দুটা যদি আমার অন্য পজিশনে হইতো, তাহলে আমি একটু এখানে দেখাই। ফর এক্সাম্পল, এটা আমার আরেকটা উপবৃত্ত, আমি তোমাদের সুবিধার্থে আঁকতেছি। আমার বিন্দুটা ধরে নিলাম, প্রথমবার ধরে নিলাম ফি অফ এক্স কমা ওয়াই এখানে, পরের বার ধরে নিলাম ফি অফ এক্স কমা ওয়াই এখানে। কারণ আমরা জানি প্রত্যেকটা বিন্দু হচ্ছে আমাদের উপরস্থ বিন্দু, এক্স আর ওয়াইয়ের মানটা ক্রমাগত চেঞ্জ হচ্ছে। যখন আমার এক্স আর ওয়াই এখানে, তখন আমি বলতে পারতেছি এতটুকু আমার এক্স, এতটুকু আমার ওয়াই। যখন আমার এক্স আর ওয়াই এখানে, তখন আমি বলতে পারতেছি এতটুকু আমার এক্স, এতটুকু আমার ওয়াই। তাহলে আমরা তোমাকে একটা কথা বলতে পারি, ভাইয়া আপনি যদি এই পয়েন্ট থেকে একটু ভালো করে খেয়াল করে দেখেন, এই পয়েন্ট থেকে ক্রমাগত এই পয়েন্টের দিকে আগান, তাহলে আপনার কি হচ্ছে, এক্স এর মানটা কমতেছে, ওয়াই এর মানটা বাড়তেছে। সিম্পল হিসেব বলতে পারি। তাহলে আমি যদি এই দিক থেকে এদিকে আগাই, তাহলে আমরা একটা কথা বলতে পারি, আমার এক্সটা কমে এবং আমার ওয়াইটা বাড়ে। এভাবে আমাদের সিম্পল হিসাব হচ্ছে, এভাবে আমাদের প্রত্যেকটা বিন্দু আমরা বের করতে পারি। এক্স কমা ওয়াই মান হচ্ছে এক্স এর মান, একটা চলক, সে যে কোনো মান ধারণ করতে পারে, ওই মানের জন্য আমরা মানগুলো পাচ্ছি। এখন আমরা যদি একটা কাজ করি, সেই কাজটা হলো, ভাই সে যখন এখানে ছিল তখন সে মূলবিন্দু থেকে কতটুকু দূরত্ব ছিল, এই যে এতটুকু। দেখো এক্স কমা ওয়াই আকারে লিখলে আমরা তাকে বলি কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা, আর আর কমা থিটা আকারে লিখলে তাকে আমরা বলি পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তো পোলারের মতো করে লিখলে আমরা বলতে পারি মূলবিন্দু থেকে তার দূরত্ব হচ্ছে এটা। আর যদি আমি এই পয়েন্টের কথা বলি, তাহলে মূলবিন্দু থেকে তার দূরত্ব হচ্ছে এটা। তাহলে আমরা দেখছি তার দূরত্বের পরিবর্তন হচ্ছে। এখন পরিবর্তনটা তো আমরা এভাবে বলতে পারবো না, পরিবর্তনটা এটা কোণের মাধ্যমে বলতে হয়। অর্থাৎ এখান থেকে এখানে যাওয়ার ক্ষেত্রে এই কোণটাকে আমি ধরে নিলাম থিটা 1, আর এই কোণটাকে আমি ধরে নিলাম থিটা 2। তাহলে খেয়াল করো, সে আমার এখান থেকে এখানে যাচ্ছে, মানে তার ক্রমাগত থিটার মান বাড়তেছে। এর মানে এক কথায় আমরা বলতে পারি, এই দুইটা না বলে আমি যদি বলি ক্রমাগত তার থিটা কি হয়, থিটা বাড়ে। থিটা কি হয়, বাড়ে। থিটা ক্রমাগত বাড়তেছে, তাহলে সে এদিক থেকে এদিকে যখন যাচ্ছে ক্রমাগত থিটা বাড়তেছে। এই যে থিটার কথা বলতেছি, এই থিটা আকারে কাউকে যদি আমরা প্রকাশ করি, এখানে যে থিটা, এই থিটাটাকে আমরা বলতেছি উপকেন্দ্রিক কোণ। এটাকে আমরা বলতেছি কি, উপকেন্দ্রিক কোণ। এই থিটাটার নাম কি ভাইয়া, থিটাটার নাম হচ্ছে উপকেন্দ্রিক কোণ। এর মানে পরাবৃত্তের উপরস্থ কোনো একটা বিন্দু যেখানেই থাকুক না কেন, সে আমার এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করলো, সেটা হচ্ছে উপকেন্দ্রিক কোণ। আর এই উপকেন্দ্রিক কোণের মাধ্যমে যদি তুমি এক্স এবং ওয়াইকে প্রকাশ করতে পারো, তাকে আমরা বলি পরামিতিক স্থানাঙ্ক। তাহলে আমরা আবারও বলতেছি পরামিতিক স্থানাঙ্ক বলতে, তাহলে আমরা কি বুঝতেছি, আমাদের কোনো একটা পরাবৃত্তের যে কোনো একটা বিন্দুর উপকেন্দ্রিক কোণ যে থিটা, সেই থিটার মাধ্যমে এক্স এবং ওয়াইকে যদি আমরা প্রকাশ করতে পারি, তাকে আমরা বলি উপকেন্দ্রিক কোণ। এটা প্রকাশ করার জন্য প্রমাণ করতে হয়, আমার প্রমাণের কোনো প্রয়োজন নাই, আমি শুধুমাত্র মুখস্থ করে ফেলবো। তাহলে আমি আবার রিপিট করতেছি, আমি এখানে বেসিকটাকে মেইন ফোকাস করতেছি। তাহলে আমরা বললাম থিটাটা হচ্ছে উপকেন্দ্রিক কোণ। যদি তুমি থিটার মাধ্যমে এক্স আর ওয়াইকে প্রকাশ করতে পারো, তখন এক্স আর ওয়াই তো এক্স কমা ওয়াই লিখবো না, নিশ্চয়ই কী আকারে লিখবো, থিটা আকারে লিখবো। ওই মুহূর্তে ওই স্থানাঙ্কটাকে আমরা বলতেছি পরামিতিক স্থানাঙ্ক। বর্তমান স্থানাঙ্কটা কিন্তু পরামিতিক স্থানাঙ্ক না, তখনকার স্থানাঙ্ক কী হবে, পরামিতিক স্থানাঙ্ক হবে। একটুকু আমরা বুঝছি কিনা, অর্থাৎ দেখো এক্সটাও থিটা আকারে, ওয়াইটাও থিটা আকারে। আর আমরা সরলরেখার মধ্যে ফার্স্ট ইয়ারে পড়ছিলাম, এক্স এবং ওয়াই দুইটাই যদি কোনো একটা নির্দিষ্ট জিনিস আকারে প্রকাশ করা যায়, তাদেরকে আমরা বলি পরামিতিক স্থানাঙ্ক। এখন আমরা সেই পরামিতিক স্থানাঙ্কটা বের করব, তবে কি আকারে, থিটা আকারে। এক্সটাও থিটা আকারে, ওয়াইটাকেও থিটা আকারে। এক্সটাকেও থিটার মাধ্যমে প্রকাশ করব, ওয়াইটাকেও থিটার মাধ্যমে প্রকাশ করব। যদি আমি এক্সটাকে থিটার মাধ্যমে এবং ওয়াইটাকে থিটার মাধ্যমে প্রকাশ করতে পারি, তখন আমরা তাকে বলি কি, পরামিতিক স্থানাঙ্ক। একটুকু আমরা বুঝছি কিনা, আমাকে বলো পরামিতিক স্থানাঙ্ক কাকে বলি, এই ডেফিনিশনটা আমরা বুঝছি কিনা, আমাকে একটু কনফার্ম করো। একটুকু আমরা বুঝছি কিনা ভাইয়া, পরামিতিক স্থানাঙ্ক যে আমরা করব, আমরা আসলে কি বের করতে যাচ্ছি, এই জিনিসটা আমরা বুঝছি কিনা একটু কমেন্টে বলি, একটু কমেন্টে কনফার্ম করো একটুকু আমরা বুঝছি কিনা। তো আমার এই জায়গার জিনিসগুলো আমার প্রয়োজন নাই, আমি ডিরেক্টলি এখানে সূত্র লিখব।
সূত্রটা যদি লিখি তাহলে কি হয় একটু খেয়াল করো। আমাদের সূত্রটা এরকম, তুমি যদি প্রমাণ করো এটা পাবা x আমাদের x a cos থিটা আর y তুমি পাবা b sin থিটা। x a cos থিটা এবং y তুমি পাবা কত, y তুমি পাবা b sin থিটা। তাহলে আমরা x পাচ্ছি আমরা a cos থিটা, y পাচ্ছি আমরা b sin থিটা। তাহলে একটু আগে যে স্থানাঙ্ক বললাম সেটা হচ্ছে x, y। বর্তমান স্থানাঙ্ক কি? তাহলে আমাদের পরামিতিক স্থানাঙ্কটা কি হবে? পরামিতিক যে পরামিতিক স্থানাঙ্কটা আমরা এভাবে লিখতে পারি, x এর জায়গায় বসবে a cos থিটা, y এর জায়গায় বসবে b sin থিটা। এই যে দেখো আমার x এর মানটাও থিটা আকারে, y এর মানটাও থিটা আকারে। এই ধরনের সমীকরণগুলোকে আমরা বলি পরামিতিক সমীকরণ। এটাকে বলি পরামিতিক সমীকরণ। আর এই পরামিতিক সমীকরণের আমি যদি স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশ করি, এটাকে আমরা বলি পরামিতিক স্থানাঙ্ক। কি বলতেছি ভাইয়া? পরামিতিক স্থানাঙ্ক। তাহলে আমাকে যদি কখনো বলা হয় কোন একটা উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক নির্ণয় করো, কি বললো? কোন একটা উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক নির্ণয় করো, তাহলে আমরা কি নির্ণয় করব? জাস্ট সিম্পল হিসাব, x a cos থিটা, y b sin থিটা। তাহলে a cos থিটা, b sin থিটা এটা হচ্ছে তার কি? পরামিতিক স্থানাঙ্ক। তাহলে এখন থেকে আমরা মুখস্থ করে রাখবো কোন একটা উপবৃত্ত, এটা অনলি উপবৃত্তের ক্ষেত্রে প্রযোজ্য, কোন একটা উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক কত? a cos থিটা, b sin থিটা। থিটাটা যে কোনো কিছু হইতে পারে, কারণ হচ্ছে এখানে থিটার মান 0, বাড়তে মানে এক কথায় যে কোনো পজিশন হতে পারে, ওই কারণে থিটার মান কখনো বলা লাগবে না, থিটাই থাকবে। তাহলে আমাদের আবারও বলতেছি পরামিতিক স্থানাঙ্ক কি? a cos থিটা, b sin থিটা। এটা মুখস্থ রাখবো। আমাদের কোন একটা উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক a cos থিটা, b sin থিটা। পরাবৃত্তের স্থানাঙ্ক হচ্ছে a cos থিটা প্লাস b sin থিটা। এতটুকু বুঝছি কিনা? তোমাকে পুরা কনসেপ্ট থেকে এটাই মাথায় রাখতে হবে, উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক হচ্ছে a cos থিটা, b sin থিটা। পরীক্ষায় যদি বলা হয় পরামিতিক স্থানাঙ্ক বের করো, এর মানে এভাবে তোমাকে দেখাইতে হবে। একটু বুঝছি কিনা? আমরা দুইটা ম্যাথ করাবো, দুইটা ম্যাথ করলে সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আগে তুমি আমাকে এটা বলো, এটা মুখস্থ করতে পারতেছো কিনা? একটা উপবৃত্ত যদি এটা হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া উপবৃত্তের ক্ষেত্রে এই মূলবিন্দুর সাথে এটার যে কানেকশন, এই কানেকশনের যে কোণটা, এই কোণটা হচ্ছে থিটা, এই থিটাটাকে আমরা উপকেন্দ্রিক কোণ। তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টে কোণটা হচ্ছে থিটা, এই থিটার সাপেক্ষে আমরা বলতে গেলে এই পয়েন্টের পরামিতিক স্থানাঙ্ক হবে কত? a cos থিটা, b sin থিটা। তোমাকে এটাই মাথায় রাখতে হবে, a cos থিটা, b sin থিটাকে বলা হয় উপবৃত্তের উপকেন্দ্রিক স্থানাঙ্ক, উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক। a cos থিটা, b sin থিটাকে বলা হয় উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক। এতটুকু কনসেপ্ট আমাদের ক্লিয়ার কিনা ভাইয়া একটু আমাকে বলো। জাস্ট সিম্পল হিসাব রে ভাইয়া, পরামিতিক স্থানাঙ্ক মানে হচ্ছে জাস্ট থিটা আকারে প্রকাশ করব, দুইটাকে সেম জিনিস আকারে থিটা আকারে প্রকাশ করতেছি। তুমি জাস্ট মাথায় রাখবা উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক হচ্ছে a cos থিটা, b sin থিটা। শেষ হয়ে গেল তো? a cos থিটা, b sin থিটা এটা হচ্ছে স্থানাঙ্ক, মুখস্থ। তাহলে এটা সূত্রের মতো বলতে পারো, খাতায় লিখে রাখবা কোনো উপবৃত্ত যদি x² / a² + y² / b² 1 হয়, তার পরামিতিক স্থানাঙ্ক a cos থিটা, b sin থিটা। a cos থিটা, b sin থিটা। একটুক মুখস্থ করতে পারবা না। মুখস্থবিদ্যা প্রতিভাকে ধ্বংস করলেও সাফল্যকে ত্বরান্বিত করে, ওই কারণে না বুঝলে মুখস্থ করে ফেলো। তাহলে আমরা বলতে পারি এক কথায়, এরকম যদি কোনো একটা উপবৃত্ত থাকে তার পরামিতিক স্থানাঙ্ক হচ্ছে a cos থিটা, b sin থিটা। আসো আমরা এক্সাম্পল দেখালে তোমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। আমি একটা এক্সাম্পল দেখাই, দেখো একটা এক্সাম্পল দেখাই, তাহলে আশা করি সব কনফিউশন দূর হয়ে যাবে। পরীক্ষায় তোমাকে প্রশ্ন করলো, কি প্রশ্ন করলো? পরীক্ষায় প্রশ্ন করলো এরকম, এই যে আমাদের হেডলাইন লিখি, হেডলাইন হচ্ছে উপবৃত্তের সমীকরণ থেকে পরামিতিক স্থানাঙ্ক নির্ণয়, পরামিতিক স্থানাঙ্ক নির্ণয়। এর মানে উপবৃত্তের যে সমীকরণগুলো থেকে তোমাকে
পরামিতিক স্থানাঙ্ক বের করতে বলবে, সমীকরণ থেকে পরামিতিক স্থানাঙ্ক বের করতে বলবে। তাহলে পরামিতিক স্থানাঙ্ক যদি বের করতে বলে তাহলে আমরা কোয়েশ্চেন দেখি। তাহলে আমাদের যে কোয়েশ্চেনটা হচ্ছে x স্কোয়ার ডিভাইডেড বাই 5 স্কোয়ার প্লাস y স্কোয়ার ডিভাইডেড বাই 4 স্কোয়ার ইকুয়ালস টু 1। বুঝতেই পারতেছো এটা একটা কিসের সমীকরণ? উপবৃত্তের সমীকরণ। বলা হলো এত উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক নির্ণয় করো। পরামিতিক স্থানাঙ্ক নির্ণয় করো। পরামিতিক স্থানাঙ্ক নির্ণয় করো যার উপকেন্দ্রিক কোণ থিটা। যার উপকেন্দ্রিক কোণ থিটা। তাহলে আসো আমরা এই কাজটা করি। তাহলে আমরা বলতে পারি হচ্ছে এত উপবৃত্ত, তাহলে একটু ভালো করে খেয়াল করো, x স্কয়ার বাই 5 স্কয়ার প্লাস y স্কয়ার বাই 4 স্কয়ার ইকুয়ালস টু 1, এটা একটা উপবৃত্ত। এই উপবৃত্তের তোমাকে বললো পরামিতিক স্থানাঙ্ক নির্ণয় করো যার উপকেন্দ্রিক কোণ হচ্ছে থিটা। তাহলে তুমি সিম্পল প্রথমে বলবা এখান থেকে আমরা বলতে পারি কি, এখান থেকে আমরা বলতে পারি a ইকুয়ালস টু হচ্ছে 5, b ইকুয়ালস টু হচ্ছে কত 4। সুতরাং x ইকুয়ালস টু আমরা কি জানি a cos থিটা, a এর মান কত 5, সুতরাং 5 cos থিটা। সুতরাং y ইকুয়ালস টু আমরা কি জানি, y ইকুয়ালস টু আমরা জানি b sin থিটা, এর মানে কত 4 sin থিটা। তাহলে x এর মানও জানি, y এর মানও জানি, থিটা কারে বের হয়ে গেছে। সুতরাং পরামিতিক স্থানাঙ্ক a 5 cos থিটা 4 sin থিটা, দিস ইজ মাই আনসার। শেষ, এটাই ম্যাথ। তাহলে আমাকে বলা হবে কি, এত উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক নির্ণয় করো যেখানে উপকেন্দ্রিক কোণ থিটা। তোমার কাজ হচ্ছে a এর মান বের করা, b এর মান বের করা, দেন তুমি x এর মান বের করবা a cos থিটা, y এর মান বের করবা হচ্ছে a sin থিটা। এটাই হচ্ছে আমার x এর মান, এটা হচ্ছে আমার y এর মান। সুতরাং আমরা বলতে পারি স্থানাঙ্ক লেখা হয় কিভাবে, x, y। তাহলে x এর মান 5 cos থিটা, y এর মান 4 sin থিটা। এটাই হচ্ছে আমার আনসার, এটা হচ্ছে পরামিতিক স্থানাঙ্ক। এটা হচ্ছে পরামিতিক স্থানাঙ্ক। এই ম্যাথটা আমরা বুঝছি কিনা বলি, এই ম্যাথটা সবাই বুঝছো কিনা, এই ম্যাথটা সবাই বুঝছো কিনা একটু বলো, এই ম্যাথ সবাই বুঝছো কিনা বলো। এই ম্যাথটা সবাই বুঝছে কিনা বলি, সবাই এই ম্যাথ বুঝছে কিনা বলি। একবার সিম্পল। সবাই রেসপন্স করবা। আচ্ছা, এটা গেল আমার প্রথম ম্যাথ। এবার আসো উল্টা ম্যাথ আসতে পারে। উল্টা ম্যাথ কেমন? উপবৃত্তের এবার বলবে পরামিতিক স্থানাঙ্ক থেকে সমীকরণ নির্ণয়। এখন দেখো, তোমাকে বলা হলো এরকম 3 cos থিটা, √2 sin থিটা পরামিতিক স্থানাঙ্ক বিশিষ্ট উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো।
এবার আসি আমরা সলিউশনে যাই। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, তোমাকে প্রশ্ন কি করা হলো, তোমাকে প্রশ্ন করা হচ্ছে একজন প্রশ্ন করলো এ ইজ লেস দেন বি হলো এমন হবে, জি ভাইয়া সব সময় সেম। এ বি থেকে বড় নাকি বি এ থেকে বড় সেটা কোনো ফ্যাক্ট না। এ এর জায়গায় বি বি এর জায়গায় সবসময় এ কস থিটা কমা বি সাইন থিটা। আশা করি বুঝতে পারছো। তোমার এ বড় না বি বড় সেটা এখানে কোনো প্রয়োজন নাই, যেটাই বড় হোক সেম, সূত্র সেম। তাহলে আসো তোমার এখান থেকে যেমন এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে উপকেন্দ্রিক স্থানাঙ্ক, আমাদের পরামিতিক স্থানাঙ্ক দেওয়া আছে। এই পরামিতিক স্থানাঙ্ক থেকে উপবৃত্তের কি বের করতে হবে, সমীকরণ বের করতে হবে। আসো কিভাবে বের করতে হয় দেখি। তাহলে সিম্পল, যেহেতু এটা স্থানাঙ্ক দেওয়া আছে, প্রথমটা কার মান, এক্স এর মান, পরেরটা কার মান, ওয়াই এর মান। তুমি কি করবা দেখো, তাহলে সুতরাং আমরা বলতে পারি এক্স ইকুয়ালস টু 3 cos থিটা, আর আমরা বলতে পারি ওয়াই ইকুয়ালস টু হচ্ছে √2 sin থিটা। ওরা দিয়ে দিয়েছে স্থানাঙ্ক এটা। সো স্থানাঙ্ক মানে আমরা কি জানি, এক্স কমা ওয়াই। আর উপবৃত্তের সমীকরণ বের যেহেতু করতে বলছে, সমীকরণের জন্য কি লাগবে, এক্স আর ওয়াই লাগবে। এবার একটু খেয়াল করে দেখো, উপবৃত্তের সমীকরণে কিন্তু কোনো কি নেই, থিটা নাই। যেহেতু সমীকরণে কোনো থিটা নাই, এর মানে থিটাটাকে বাদ দিতে হবে। কেমনে বাদ দিব, আসো এখান থেকে আমরা বলতে পারি এক্স ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু কস থিটা। এখান থেকে বলতে পারি ওয়াই ডিভাইডেড বাই √2 ইকুয়ালস টু সাইন থিটা। এখন আমার প্রশ্ন হলো থিটা কোনো না কোনোভাবে বাদ দিতে হবে। তাহলে বলো তো সাইন থিটা এবং কস থিটা এর এমন কোনো রিলেশন কি আছে যেখান থেকে থিটা বাদ পড়ে যায়? অবশ্যই আছে। সেটা হচ্ছে কি, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত, 1। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। সো আমার এই যে সাইন স্কোয়ার থিটার জায়গায় সাইন স্কোয়ার থিটার মান বসাবো, কস স্কোয়ার থিটার জায়গায় কস স্কোয়ার থিটার মান বসাবো ইকুয়ালস টু 1। তাহলে আমরা বলতে পারি x/3 সমান যদি কস থিটা হয়, x²/9 ইকুয়ালস টু কী হবে, কস স্কোয়ার থিটা। এখান থেকে বলতে পারি y²/2 সমান সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা অলরেডি জেনে গেছি কস স্কোয়ার থিটার মান কত, কস স্কোয়ার থিটার মান হচ্ছে আমাদের সাইন স্কোয়ার থিটার মান কত, y²/2। তাহলে আমরা বলতে পারি y²/2 প্লাস কস স্কোয়ার থিটার মান কত, x²/9, x²/9 ইকুয়ালস টু কত, 1। সুতরাং আমরা বলতে পারবো সমীকরণ হচ্ছে x²/9 প্লাস y²/2 ইকুয়ালস টু 1। তুমি চাইলে বজ্রগুণ করে দিতে পারো, তখন হবে 18x², সরি আমাদের 18 দ্বারা গুণ করলে 2x² প্লাস 9y² মাইনাস 18 ইকুয়ালস টু 0। এটাই আমার আনসার হয়ে যাবে। তাহলে বুঝতেই পারতেছো, যদি কখনো তোমার পরামিতিক স্থানাঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে উপবৃত্তের সমীকরণ তুমি কীভাবে বের করবা। তাহলে পরামিতিক স্থানাঙ্ক দেওয়া থাকলে প্রথমটা হচ্ছে এক্স এর মান, পরেরটা হচ্ছে আমার ওয়াই এর মান। এখান থেকে কস থিটা বের করবো, এখান থেকে সাইন থিটা বের করবো। আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা 1। এখানে সাইন স্কয়ার থিটার মান বসাই দিব, কস স্কয়ার থিটার মান বসাই দিব, অটোমেটিক আমার উপবৃত্তের সমীকরণটা বের হয়ে যাবে। এই ম্যাথ পর্যন্ত সবার ক্লিয়ার কিনা বলো, এই ম্যাথ পর্যন্ত সবার ক্লিয়ার কিনা বলো, এতটুকু পর্যন্ত আমাদের সবার ক্লিয়ার কিনা, এতটুকু পর্যন্ত আমাদের সবার ক্লিয়ার কিনা একটু বলো, এতটুকু পর্যন্ত আমাদের সবার ক্লিয়ার কিনা একটু বলো। এতটুকু পর্যন্ত আমাদের সবার ক্লিয়ার কিনা বলো, একটু ক্লিয়ার কিনা বলো। এবার আসো, এবার আমরা বইয়ের উদাহরণ সবগুলা গতদিন করাইছি, এবার আমরা বইয়ের ম্যাথে যাব। বইয়ের তুমি 1 নাম্বার ম্যাথগুলোতে পাবা হচ্ছে লেখচিত্র অঙ্কন করা, এটা তো কোনো ব্যাপার না, আর এই ধরনের ম্যাথ কখনো আসেও না। 2 নাম্বার হচ্ছে তোমাকে আমাদের উপবৃত্তের সমীকরণ থেকে বিভিন্ন জিনিস বের করতে হবে, তার মধ্যে একটা হচ্ছে পরামিতিক স্থানাঙ্ক, যেটা আমি বের করে শিখেছি। 3 নাম্বার হচ্ছে পরামিতিক স্থানাঙ্ক দেওয়া থাকলে সেখান থেকে উপবৃত্তের সমীকরণ নির্ণয়, সেটাও করাইছি। 4 নাম্বার হচ্ছে উপবৃত্ত আমার জেনারেল আকারে দেওয়া থাকবে না, মানে একেবারে সুন্দরভাবে সাজানো থাকবে না, ওই শীর্ষ যদি মূলবিন্দু না হয় তখন যেরকম হয় ওইরকম থাকবে। ওইরকম থাকলে তার থেকে বিভিন্ন জিনিস বের করতে হবে। তার জন্য আমি 4-এর 2 নম্বরের ফর্মেটটা একটু দেখাই, এটাতে অনেকে ঝামেলা হইতে পারে, ওই কারণে অলরেডি করাইছি। 4x² প্লাস 5y² মাইনাস 16x প্লাস
10y প্লাস 1 ইকুয়ালস টু 0। তো এটা হচ্ছে একটা উপবৃত্তের সমীকরণ, বুঝছো? তো তোমার এই যে উপবৃত্তের সমীকরণ যেটা তোমার এখানে দেখতেছো, এই উপবৃত্তের সমীকরণ থেকে তোমাকে বিভিন্ন জিনিস কী করতে হবে, বিভিন্ন জিনিস নির্ণয় করতে হবে। এখন বিভিন্ন জিনিস নির্ণয় করতে হলে এই উপবৃত্তের সমীকরণটাকে আমাকে কী করতে হবে, জেনারেল আকারে রূপান্তর করতে হবে। আমরা জানি উপবৃত্তের সমীকরণ এরকম হয়, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তো অনেক সময় দেখা যায় আমাদের কি হয় ভাইয়া, শীর্ষ আমাদের কেন্দ্র আমার মূলবিন্দু হয় না। কেন্দ্র মূলবিন্দু না হয়ে আমার যদি কখনো কেন্দ্র যদি x1, y1 হয়, তখন এটা হয়ে যায় x মাইনাস x1 হোল স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস y মাইনাস y1 হোল স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এর মানে x এর জায়গায় x মাইনাস x1, y এর জায়গায় y মাইনাস y1। আর আমরা বলছিলাম এই ধরনের গুলাকে আমরা বড় হাতের x দ্বারা প্রকাশ করব প্লাস বড় হাতের ওয়াই দ্বারা প্রকাশ করব। আমরা পরাবৃত্তের মধ্যে এই ধরনের ম্যাথ করছিলাম। পরাবৃত্তের মধ্যে শুধু এক্স স্কোয়ার ছিল অথবা শুধু ওয়াই স্কোয়ার ছিল, এখানে এক্সেরও স্কোয়ার আছে, ওয়াইয়েরও স্কোয়ার আছে। সো আসো আমরা কিভাবে করব। আমার কাজ হচ্ছে কি ভাইয়া, আমার এখানে এক্সওয়ালা রাশিগুলোকে একসাথে করি। এক্সওয়ালা রাশি কে কে আছে দেখো, এক্সওয়ালা রাশি আছে, এটা আছে, এটা আছে, আর কেউ নাই। তাহলে আমরা প্রথমে এদেরকে একসাথে করি। এদেরকে একসাথে করলে কি হয়, আমি একটু বাম দিকে লিখি আমাদের 4x স্কোয়ার মাইনাস 16x। এবার হচ্ছে আমাদের ওয়াইওয়ালা রাশিগুলোকে একসাথে লিখি। ওয়াইওয়ালা রাশি কে কে আছে, 5y স্কোয়ার 10y। তাহলে আমরা একসাথে লিখলে আমরা বলতে পারবো প্লাস 5y স্কোয়ার প্লাস 10y। আর কনস্ট্যান্টগুলোকে ডান পাশে নিয়ে যাব। ডান পাশে কনস্ট্যান্ট, এখানে এটা বসানো, এটার শেষ, শুধুমাত্র -1টা ডান পাশে -1 হয়ে গেল। এবার হচ্ছে তোমাকে যে কাজটা করতে হবে, এক্সওয়ালা রাশিগুলো থেকে একটা হোল স্কয়ার বানাইতে হবে, ওয়াইওয়ালা রাশিগুলো থেকে একটা হোল স্কয়ার বানাইতে হবে। আর আমরা বলছিলাম হোল স্কয়ার বানানোর জন্য কি করতে হয়, এক্স স্কয়ারের সহগটা কমন নিব, না হয় এক্স মাইনাস x1 হোল স্কয়ার এরকম তো আসবে না। ওই কারণে এক্স স্কয়ারের সহগটা কমন নিতে হয়। একইভাবে ওয়াইয়ের হোল স্কয়ার বানানোর জন্য ওয়াই স্কয়ারের সহগ কমন নিব, হুবহু আগের চ্যাপ্টারের কনসেপ্ট। ওই জন্য এটা দ্রুত পড়াচ্ছি। তাহলে 4 যদি কমন নিই, এক্স স্কয়ারের সহগ 4 কমন নিলে এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস ওয়াই স্কয়ারের সহগ 5 যদি কমন নিই, তাহলে হবে ওয়াই স্কয়ার প্লাস 2y ইকুয়ালস টু -1। এবার হচ্ছে হোল স্কয়ারের ফরম্যাট কনভার্ট করব কিভাবে, এই যে a স্কয়ার মাইনাস 2 ইন্টু a মান হচ্ছে x। এবার হচ্ছে আমার b এর মান কত দিলে আমার 4x মিলে, তাহলে দেখো 2a দিছি মানে 2x, তাহলে 2x আছে, এখানে আছে কত 4x। তাহলে এক্সট্রা করে কি দিতে হবে ভাই, এক্সট্রা করে আমাকে দিতে হবে 2। তাহলে 2 × 4x মিলে গেছে প্লাস 2 স্কোয়ার দিলাম। কেন, a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা মিলাইতে হবে। ওকে, প্লাস এবার এখানে আসো, এখানে 5 আছে, এবার y স্কোয়ার প্লাস কি দিব 2a, a মানে হচ্ছে y। এবার হচ্ছে কি দিলে 2y মিলবে, অলরেডি 2y মিলে গেছে, এর মানে দিব কত 1 দিলে প্লাস এখানে 1 স্কয়ার করতে হবে। আর ইকুয়ালস টু আমাদের কত থাকে, ইকুয়ালস টু আমার থেকে -1। এবার এইদিকে যেহেতু এক্সট্রা করে 2 স্কয়ার গুণ করছো, তুমি 2 স্কয়ার গুণ করা মানে কিন্তু 2 স্কয়ার না, 4 × 2 স্কয়ার। তাহলে প্লাস 4 × 2 স্কয়ার, 2 2 কত 4, তাহলে 4 4 16 প্লাস শুরু করে দিলাম। আর এদিকে যেহেতু 1 যোগ করছি, এই 1 স্কয়ার মানে 1 যোগ করা মানে কিন্তু 1 যোগ করা না, 5 থেকে 5 যোগ করা, 5 যোগ করে দিলাম। তাহলে আমাদের এখানে কি হয়ে গেল, 4 × x মাইনাস 2 হোল স্কয়ার প্লাস 5 × y প্লাস 1 হোল স্কয়ার ইকুয়ালস টু 16 থেকে 1 গেলে হয় কত, 16 থেকে 1 গেলে হয় 15, 15 আর 5 হচ্ছে 20। তাহলে আমরা 20টাকে যদি এবার নিচে নামাই, তাহলে কি হবে 4 × x মাইনাস 2 হোল স্কয়ার ডিভাইড বাই 20 প্লাস 5 × y প্লাস 1 হোল স্কয়ার ডিভাইড বাই 20 ইকুয়ালস টু 1। তাহলে আমি যদি কাটাকাটি করি, x মাইনাস 2 হোল স্কয়ার ডিভাইডেড বাই আমাদের হয় 5, 4 5 20 প্লাস এখানে হয় 5 × y প্লাস 1 হোল স্কয়ার ডিভাইড বাই 5টা থাকবে না, কাটাকাটি করলে হয় 4 ইকুয়ালস টু 1। তাহলে আমরা এটাকে সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারি, x মাইনাস 2 কে বড় হাতের x লিখবো, x স্কয়ার ডিভাইড বাই 5 কে লিখবো √5 হোল স্কয়ার প্লাস এটাকে লিখবো বড় হাতের y, 4 কে লিখবো 2 স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে কত 1। তাহলে আমরা বলতে পারতেছি ভাইয়া, আমরা বলতে পারতেছি হচ্ছে এটাই হচ্ছে আমার জেনারেল রূপ চলে আসছে। তবে জেনারেল রূপ আনার জন্য আমি দুইটা জিনিস জোর নিচ্ছি, সেটা হচ্ছে কি, বড় হাতের x এর জায়গায় আমি কার জায়গায় বড় হাতের x ধরছি, x মাইনাস 2, তাহলে x মাইনাস 2 এর জায়গায় বড় হাতের x ধরছি, আর y প্লাস 1 এর জায়গায় আমি বড় হাতের y ধরছি। তাহলে এখান থেকে তোমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে সব কিছু।
এবার সিম্পল হিসাব হচ্ছে, আমি এগুলো একটু মুছে দিই। সিম্পল হিসাব হচ্ছে আমি আর দেখাচ্ছি না বলতে একটা জিনিসই দেখাবো, সেটা হচ্ছে তোমার যেমন ফর এক্সাম্পল তোমাকে এখন এখান থেকে তোমাকে বুঝতে হবে এখানে এ এর মান কত, এখানে এ এর মান হচ্ছে √5 আর বি এর মান হচ্ছে 2। তাহলে আমাদের এ বড় না বি বড়, বুঝতে পারতেছো √5টা আমার গ্রেটার দেন আমাদের বি, তাহলে এ ইজ গ্রেটার দেন বি। তাহলে আমরা বলতে পারবো এ আমার বি এর থেকে বড়, এ আমার বি এর থেকে বড়। এবার মনে করো তোমাকে বলা হলো উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। কিসের স্থানাঙ্ক? উপকেন্দ্রের স্থানাঙ্ক। তো তোমাকে যদি বলা হয়, এখানে বলে নাই, আমি বের করতেছি উপকেন্দ্রের স্থানাঙ্ক। তো আমার কথা হচ্ছে যদি এ আমার বি এর থেকে বড় হয়, এর মানে এ বড়, মানে হচ্ছে এক্স অক্ষের দিকে বড়। তো এক্স অক্ষের দিকে বড় হলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কি ছিল? +-ae, 0। উপকেন্দ্রের স্থানাঙ্ক ছিল কত? +-ae, 0। এ +-aeটা কার মান? বড় হাতের এক্স এর মান। বর্তমানে বড় হাতের এক্স এর মান হচ্ছে +-ae আর বড় হাতের ওয়াই এর মান হচ্ছে 0। আনসারটা দেখাইতে হবে কোন হাতে? ছোট হাতে। তাহলে বড় হাতের এক্স এর জায়গায় বসাবো x-2 +- এর মান কত? এর মান হচ্ছে কত ভাইয়া? 2। এর মান এর মান হচ্ছে √5। ই এর মান তো আমি জানি না, তাহলে আমার কাজ এর আগে ই এর মান বের করা। তো a ইজ গ্রেটার দেন বি হলে আমরা জানি e √1 - b²/a²। এখান থেকে ক্যালকুলেশন করে আমি x এর মান বের করতে পারবো। আবার একইভাবে ওয়াই জায়গায় কত বসবে? y+1, y+1 = 0, y = -1। তাহলে আমি এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে আমাদের পরাবৃত্তে যেভাবে করছিলাম হুবহু সেম স্টাইল এখানে করলাম। পার্থক্যটা কোন জায়গায়? এখানে এক্সটাকে হোল স্কয়ার করা লাগছে, ওয়াইটাকে হোল স্কয়ার করা লাগছে, আর সকল ক্যালকুলেশন আগের মতো। আর সূত্রগুলো এখানে যেহেতু উপবৃত্ত করতেছি উপবৃত্তের মতো, এখানে আমাদের কারোর সমস্যা থাকার কথা না, কারণ অলরেডি আমরা পরাবৃত্তে এটা খুব বেশি ডিসকাস করছি। এখানে ডিসকাস করার প্রয়োজন নেই, তাও অনেকের প্রবলেম হতে পারে, ওই কারণে আমি করে দিলাম। এটুক সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো? এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো? এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা বলো? এটা দিলে আমাদের 4 নম্বরের ম্যাথগুলো হচ্ছে এরকম টাইপসের। এবার আসো 5 নাম্বার যে ম্যাথগুলো, সেটা হচ্ছে আমরা গতদিন যে করছিলাম, কোন একটা আমাদের ওই যে কোন একটা বিন্দু দিয়ে যায়, উপবৃত্ত যদি কোন একটা বিন্দু দিয়ে যায় তাহলে ওই বিন্দু ধরে সিদ্ধ হবে। তো সেই ক্ষেত্রে একটা আননোন থাকে, এ অথবা বি, যেখানে একটা আননোন থাকে সেটা বের করতে হয়, এটা করাইছি। 6 নম্বরের ম্যাথগুলো হচ্ছে উপকেন্দ্র এবং নিয়ামক রেখা দেওয়া থাকলে SP = EPM, সেটাও করাইছি। 7 নম্বরের ম্যাথ হচ্ছে কোন একটা উপবৃত্ত দুইটা বিন্দু দিয়ে গমন করে। তো আমি উপবৃত্তের সমীকরণ ধরে নিব x² + y² + b² = 1। ওই দুইটা বিন্দু দ্বারা সিদ্ধ করে সেখান থেকে ওই দুইটা ইকুয়েশন থেকে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে অপনয়ন পদ্ধতিতে স্কয়ার আর বি স্কয়ারের মান বের করলে আনসার শেষ। আর আমরা তো জানি উপবৃত্তের সমীকরণ বের করতে বললেই আমরা ধরে নিব x² + a² + y² + b² = 1। ওই a স্কয়ারের মান আর বি স্কয়ারের মান বের করতে পারলে আমার কাজ শেষ। এবং পুরা অধ্যায়ের প্রত্যেকটা ম্যাথে আমার কাজ একটাই, এর মান কত, বি এর মান কত, এ স্কয়ারের মান কত, বি স্কয়ারের মান কত, এগুলো নির্ণয় করা। এখন থেকে আমরা যত ম্যাথ করব সবগুলো ম্যাথে একটা প্রশ্নই করবে, উপবৃত্তের স্থানাঙ্ক নির্ণয় করো, উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো উপবৃত্তের সমীকরণ নির্ণয় করা মানে কার মান বের করা? এ স্কয়ারের মান বের করা, বি স্কয়ারের মান বের করা। এটা করতে পারলে ম্যাথ কাজ শেষ। এখন আমরা প্রত্যেকটা ম্যাথ সেম স্টাইল ওই কাজগুলো করব। এবার আসো আমাদের একটা এক্সেপশনাল ম্যাথ করি আমরা, 8-এর 1 নাম্বার ম্যাথ। 8-এর 1 নাম্বার। এবার আমরা 7 পর্যন্ত শেষ, 7 পর্যন্ত এইভাবে আমাদের করানো হয়ে গেছে। এবার আমরা যে 8 নাম্বারের ম্যাথে, তাহলে আমরা যে 8 নাম্বারের যে ম্যাথগুলো, 8 নাম্বারের ম্যাথে কেমন হয় একটু খেয়াল করে দেখো। 8-এর ম্যাথের প্রশ্নটা আমি একটু লিখি, 8-এর ম্যাথের আমরা প্রশ্নটা একটু লিখি। 8-এর মধ্যে দুইটা ম্যাথ আছে, দুইটাই সেম স্টাইলে। 8-এর আমি 1 নাম্বারটা করাবো, 2 নাম্বারটা তোমার HW থাকবে। তাহলে আমাদের 8 নাম্বারে আমাকে বলা আছে, সেটা হচ্ছে বলা হলো স্থানাঙ্কের অক্ষদ্বয়ের উপর, আচ্ছা এটা আমি না লিখি, সেটা হচ্ছে এখানে একটা কথা বলা আছে, উপবৃত্তের অক্ষদ্বয় হচ্ছে স্থানাঙ্কের অক্ষদ্বয়ের উপর অবস্থিত। মানে বুঝতে পারতেছো তো, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ হচ্ছে উপবৃত্ত দুইটা অক্ষ, এর মানে কেন্দ্র মূল বিন্দু, এটা আমরা জানি। আমি ডাইরেক্ট কি দেওয়া আছে সেটা লিখি। দেওয়া আছে তোমার উপকেন্দ্রদ্বয় -2,0 2,0। এবার বললো বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 16 একক। তো তোমাকে বলছে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো তোমাকে এই ম্যাথে তোমাকে যে জিনিসটা বলা হলো, এই ম্যাথে তোমাকে বলা হলো উপবৃত্তের সমীকরণটা তুমি নির্ণয় করো। তো এখন কথা হচ্ছে এখান থেকে তুমি উপবৃত্তের সমীকরণ তুমি কিভাবে নির্ণয় করবা। এখন 1 নাম্বার কাজ, এখানে একটু জিনিস খেয়াল করে দেখো।
এই ম্যাথে যে জিনিসটা হচ্ছে, এই ম্যাথে যে জিনিসটা সেটা হচ্ছে উপকেন্দ্র যে দুইটা আমি পাচ্ছি, ওই উপকেন্দ্র যে দুইটা, সেই দুইটা কিন্তু একটু অন্যভাবে লেখা যায়। এখানে আমরা একটু সুবিধা দেখি, এই ম্যাথের একটা সুবিধা আছে। এই ম্যাথে যে উপকেন্দ্র দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে -2,0 আর একটা হচ্ছে +2,0। এক কথায় আমরা বলতে পারি এটা হচ্ছে +-2,0, ঠিক কি না? ঠিক। আর বিয়োধকের দৈর্ঘ্য, তো বিয়োধকের দৈর্ঘ্য কত? সিম্পল, টুয়াইস a ইকুয়ালস টু কত? 16। কিভাবে বুঝছি এটা আমাদের বিয়োধক টুয়াইস a? কারণ আমাদের +-2,0 এর মানে x অক্ষের উপর, x অক্ষের উপর, x অক্ষের উপর মানে হচ্ছে +-2। ওকে, আমাদের x অক্ষের উপর অবস্থিত, ওই কারণে আমরা টুয়াইস a হচ্ছে বিয়োধাক্ষ। এখান থেকে আমি খুব সিম্পল হইতে বলে দিতে পারি, ভাইয়া উপবৃত্তের স্থানাঙ্ক কত হয় নর্মালি? আমাদের এগুলো হচ্ছে কি উপকেন্দ্র, উপকেন্দ্রের স্থানাঙ্ক +-a,0। আর এখানে তো আমার টুয়াইস a সমান 16, দ্যাট মিনস a ইকুয়ালস টু হচ্ছে 8। আর এখান থেকে আমরা বলতে পারি ভাইয়া a এর মান 8 অলরেডি আমরা পাইলাম। আর আরেকটা হচ্ছে ভাইয়া কি, এদিকে যে এইটা আছে, এই এর মান কিন্তু 2। কম্পেয়ার করলে বলা যায় এই এর মান কত? 2। এর মান অলরেডি 8 জানা আছে, তাহলে এর মান যদি 8 জানা থাকে, 8e ইকুয়ালস টু 2, সুতরাং e ইকুয়ালস টু আমরা কত বলতে পারি? 1/4। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, e এর মান পেয়ে গেলাম 1/4, এর মান পেয়ে গেলাম 8। বারবার একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে ই এ বি এই তিনটা জিনিসের মধ্যে, এই তিনটা জিনিসের মধ্যে একটা জিনিস যদি আননোন থাকে, মানে ই এর মান, এ এর মান, বি এর মান, এই তিনটা জিনিস ই এ বি এই তিনটা জিনিসের মধ্যে যে কোনো একটা যদি আননোন থাকে আর দুইটা যদি জানা থাকে, তখন বের করার নিয়ম কি? ওই যে উৎকেন্দ্রিকতার ফর্মুলা। যেহেতু এখানে বুঝতেই পারতেছ a ইজ গ্রেটার দেন বি, এই যে এখান থেকে বোঝা যাচ্ছে, সুতরাং উৎকেন্দ্রিকতা ই এর ফর্মুলা কি আমরা জানি? ই ইকুয়ালস টু √1 - b² / a²। প্রশ্ন হলো কার মান জানি না, আমি জানি না হচ্ছে কার মান? এর মান। তাহলে এখান থেকে এ বের করবো কিভাবে? ই² ইকুয়ালস টু বলা যায় 1 - b² / a²। সুতরাং b² / a² ইকুয়ালস টু আমরা বলতে পারি হচ্ছে 1 - e²। আমার কার মান লাগবে? এর মান। হ্যাঁ, তাহলে আমার a² এর মান, আমি এর মান জানি, এর মান জানি, আমার লাগবে বি এর মান। তাহলে আমরা এখান থেকে বলতে পারি b² সমান a² ইন্টু 1 - e²। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এর মান কত? 8, 8 8 64 ইন্টু 1 - এর মান কত? 1/4, 1/4 মানে হচ্ছে 1/4 16। ক্যালকুলেশন করলে আমরা b² এর মান পেয়ে যাবো না? তো আমরা তো সমীকরণ জানি, x² / a² প্লাস y² / b² ইকুয়ালস টু 1। তাহলে আমরা এখান থেকে বলতে পারি x² / a² এর মান কত? 8 8 64 প্লাস y² / b² এর মান এখান থেকে ক্যালকুলেশন করে বের করব 1। তাহলে আমরা ক্যালকুলেশন করে আনসার পেয়ে গেলাম। এটা হচ্ছে প্রাথমিক প্রসেস, যেটা সব মেথে অ্যাপ্লাই করা যাবে না। কেন অ্যাপ্লাই করা যাবে না আমি সেটা একটু পরে বলতেছি, এখনই বলবো। তবে তার আগে বলো যে এটুকু আমরা বুঝছি কিনা, জাস্ট সিম্পল ক্যালকুলেশন। আমাদের দেওয়া আছে উপকেন্দ্রদ্বয় +-2,0 2,0, এর মানে এক কথায় +-2,0। উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা জানি +-a,0। সো উই ক্যান সে দ্যাট এ এর ভ্যালু হচ্ছে 2, এ এর মান 2। আর এখানে বলা আছে বৃহদক্ষের দৈর্ঘ্য 16 একক, এর মানে টয়েস এর মান 16। এখান থেকে এ এর মান পেয়ে গেলাম, এখান থেকে ই এর মান পেয়ে গেলাম, কারণ এ এর মান যেহেতু জানি সেটা আমরা এখানে বসাই দিলাম, বসাই আমরা ই এর মান পেয়ে গেলাম। এ এর মানও জানি, ই এর মানও জানি, সেখান থেকে আমরা এবার এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন করে বি এর মান বের করব। বারবার একটা কথাই বলতেছি, এটা সবচেয়ে বেশি কাজে লাগবে এই অধ্যায়ে। ই এ বি এই তিনটা জিনিসের মধ্যে যদি একটা জিনিসের মান আননোন থাকে, বাকি দুটো যদি জানা থাকে, আমরা খুব সিম্পলি ই এর ফর্মুলা দিয়ে করে ফেলতে পারবো। এবং আমার এখানে এ এর মান জানা আছে, ই এর মান জানা আছে, জানি না কার মান? বি এর মান। বিও না, b² মান জানি না। এক কথায় আমার তো a² আর b² লাগবে। তাহলে এ জানি মানে a² জানি, এখন b² এর মান বের করব, এই দুইটা জানি, সেখান থেকে ক্যালকুলেশন করে বের করলাম। a² আর b² এর মান এখানে বসাই দিলাম, আমার ইকুয়েশন শেষ। এটা হচ্ছে প্রাথমিক নিয়ম। আগে বলে এটা বুঝছি কিনা? শাহরিয়ার হোসেন অফি একটা প্রশ্ন করছে, তোমার প্রশ্নের আনসার আমি ঠিকই দিতাম এবং একটু পরেই দিব, তোমার প্রশ্নের আনসার পাবা। আগে আমার বলো যে এটুক সবাই বুঝছি কিনা,
ওকে, যদি বুঝে থাকি। এখন আমরা যে কনসেপ্টটা করলাম এই কনসেপ্টটা একটু ভালো করে খেয়াল করো। তোমার এখানে অলরেডি বলে দেওয়া আছে উপকেন্দ্র দুইটা, একটা হচ্ছে 2,0 আরেকটা হচ্ছে -2,0। যেহেতু দুইটা সমান দূরত্বে এটা x অক্ষের উপর অবস্থান করে, এর মানে আমি বুঝেই গেছি এটা এই ধরনের। আর যেহেতু এটা 2,0 এটা -2,0 মানে বুঝতেই পারতেছি কেন্দ্র হচ্ছে মূলবিন্দু, যার কারণে করতে আমার সমস্যা হয় নাই, ওই কারণে ডাইরেক্টলি করে ফেলছি। এবার আসো হচ্ছে ভাইয়া, সবসময় কি এরকম থাকবে না। যদি কখনো এরকম +-a,0 0,+-b এরকম না থাকে, এর মানে এই দুইটা চেঞ্জড। ফর এক্সাম্পল এর পরের ম্যাথ তুমি দেখবা একটা -1,1 দেওয়া আছে আর একটা 2,-2 দেওয়া আছে, এরকম টাইপের হোয়াট এভার। এবার কি তুমি বলতে পারবা না? তাহলে আমার কথা হচ্ছে যদি উপকেন্দ্রদ্বয় জানা থাকে আর বৃহদক্ষ জানা থাকে তখন এভাবে হইলে না আমি করে ফেলতে পারতেছি, বাট সব মেথডে এভাবে থাকে না। তখন আমি কি করব? তখন আমি কি করব দেখো, একটা জিনিস শিখছিলাম, এটা x অক্ষ আর y অক্ষ না, কিন্তু এটা যদি s হয়, এটা যদি s প্রাইম হয়, এটা যদি উপরস্থ কোনো একটা বিন্দু phi of x, y হয়, আমরা এই সূত্র অলরেডি তোমাদেরকে পড়াইছি প্রথম ক্লাসেই উপবৃত্তের s phi প্লাস s প্রাইম phi s phi প্লাস s প্রাইম phi ইকুয়ালস টু হচ্ছে টুয়াইসে বা বৃহদাক্ষ। এর মানে এটা হচ্ছে আমার সূত্র, s phi প্লাস s প্রাইম phi সমান বৃহদাক্ষ, এটা হচ্ছে আমার সূত্র। এই সূত্রের জন্য কি কি জানা লাগে? ফি বিন্দু তো অলওয়েজ হচ্ছে আমার x, y, তাহলে আমার কি কি জানা লাগবে? আমার s বিন্দু জানা লাগবে, আমার s প্রাইম বিন্দু জানা লাগবে, আমার s বিন্দু জানা লাগবে, আমার s প্রাইম বিন্দু জানা লাগবে, আর বৃহদাক্ষটা জানা লাগবে। খেয়াল করে দেখো দুইটা উপকেন্দ্র দেওয়া আছে, বৃহদাক্ষ দেওয়া আছে। যখনই কোনো একটা ম্যাথে দেখবা দুইটা উপকেন্দ্র দেওয়া আছে, একটার নাম s আর একটার নাম s প্রাইম, বৃহদাক্ষ দেওয়া আছে, সেটার নাম টুয়াইসে। একবারে উইথাউট এনি টেনশন সলিউশন করে ফেলবা, দুনিয়ার যে টাইপসের ম্যাথ হোক মিলে যাবে। আমরা জানি sp প্লাস s প্রাইম phi ইকুয়ালস টু টুয়াইসে। এবার sp মানে কি? s বিন্দু থেকে phi বিন্দুর দূরত্ব, phi বিন্দু মানে কি? x, y, s বিন্দু মানে কি? -2,0, s প্রাইম বিন্দু মানে হচ্ছে আমাদের 2,0। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো, s জানি, s প্রাইম জানি, phi বিন্দু x, y, বৃহদাক্ষ হচ্ছে 16 একক। তাহলে সিম্পল এখান থেকে বলতে পারি sp মানে কি? s থেকে phi বিন্দুর দূরত্ব। তাহলে আমরা বলতে পারি x -2 হোল স্কোয়ার প্লাস y -0 হোল স্কোয়ার মানে y স্কোয়ার রুট ওভার প্লাস s প্রাইম p এর স্থানাঙ্ক বের করি x -2 হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার রুট ওভার, এটার মান হচ্ছে 16। এখান থেকে এবার তোমার ক্যালকুলেশন করে আনসার বের করতে হবে। কিভাবে ক্যালকুলেশন করে আনসার বের করবা? ওই জটিল সংখ্যায় এই ধরনের জিনিস আসছিল, মনে আছে? হ্যাঁ, দুইটা রুট থাকলে রুট কিভাবে তাড়াইতে হয়, আমাদের একটা রুটকে অপর পাশে নিতে হয়। সেই কাজটাই করো, রুট ওভার x + 2 হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু বলতে পারি 16 মাইনাস রুট ওভার x -2 হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার। এরপর কি করতে হয়? বর্গ করতে হয়। উভয় পাশে বর্গ করলে এই পাশেও বর্গ করলাম, এই পাশেও বর্গ করলাম, তখন আমরা কি পাবো? তখন আমরা পাবো হচ্ছে এখানে x + 2 হোল স্কোয়ার প্লাস একসাথে বর্গ করে ফেলি, আমাদের x স্কোয়ার প্লাস 2 × 2 = 4, 4x + 4 প্লাস y স্কোয়ার ইকুয়ালস টু a স্কোয়ার 16 স্কোয়ার মাইনাস 2ab, এর মানে 32 রুট ওভার x -2 হোল স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে হবে x স্কোয়ার -4x + 4 প্লাস y স্কোয়ার। তাহলে খেয়াল করে দেখবা এখান থেকে x স্কোয়ার, এখান থেকে x স্কোয়ার চলে গেল, এখান থেকে y স্কোয়ার, এখান থেকে y স্কোয়ার চলে গেল। এবার রুট আছে কয়টা? একটা। এই জায়গাটাকে আলাদা করো, এটাকে আলাদা করলে কি হবে? এটাকে যদি আমি এই পাশে আনি 32 রুট ওভার x -2 হোল স্কোয়ার প্লাস
ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, আর বাকি সব ডান পাশে নাও, 4x প্লাস 4। তাহলে একটু ভালো করে খেয়াল করো, এখানে আছে 16 স্কোয়ার, এখানে আছে মাইনাস 4x, 4 কাটাকাটি যাবে, এখানে আছে মাইনাস 4 প্লাস 4x, এই পাশে গেলে মাইনাস 4x, এখানে মাইনাস 4x আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 8x। এবার তুমি উভয় পাশে বর্গ করো, আবার আগে প্রয়োজনে কমন নিয়ে কাটাকাটি করো, এখান থেকে 8 কমন যায়, 8 কমন নিলে আমাদের ক্যালকুলেশন করো, এখানে 32 সাথে কাটাকাটি করো, হোল স্কোয়ার করো, একটা ফরম্যাট পেয়ে যাবে, সেটা হচ্ছে আমার আনসার। তাহলে আমি দেখতেছি হচ্ছে কি ভাইয়া, ওই তোমাদের যে প্রশ্নটা ভাইয়া আমি তো বুঝতে পারতেছি না কেন্দ্র মূলবিন্দু কি না, আমি তো এই দুইটার মধ্যে কোনো কমন কনফিগারেশন পাচ্ছি না। যেমন এখানে আমি পাচ্ছি, ওই কারণে আমি প্রথমে একটা নিয়ম দেখাই ফেলছি, বাট কমন কোনো কনফিগারেশন পাচ্ছি না, তখন কি করব? তখন সিম্পল হিসাব, দুইটা উপকেন্দ্র এবং বৃহদাক্ষ, আই রিপিট এগেইন, দুইটা উপকেন্দ্র এবং বৃহদাক্ষ যদি জানা থাকে তখন ডাইরেক্ট ফর্মুলা এসপি প্লাস এস প্রাইম পি ইকুয়ালস টু টুয়াইস এ। দেন ফর এক্সাম্পল তোমার বইতে যদি তুমি যাও, তোমার বইতে তুমি এই ম্যাটটার মধ্যে দেখো, এই যে 2 নম্বর ম্যাটটার মধ্যে দেখো কি দেওয়া আছে, এত এত, এই দুইটা দেওয়া আছে। তাহলে বুঝতেই পারতেছো এই দুইটা বিন্দু কিন্তু আমার কি না, তাহলে আমাদের এই যে 1, -1, -2, হ্যাঁ, বৃহদাক্ষের দৈর্ঘ্য 8 একক, এই দুইটা বিন্দু থেকে কিন্তু এটার মতো করে এরকম বলা যাচ্ছে না। সো ওই ম্যাথের মধ্যে এই প্রসেস করা ছাড়া কোনো উপায় নাই। তাহলে আমরা মাথায় রাখবো, যদি কখনো আমাদের যদি এরকম কমন কনফিগারেশন থাকে ভালো কথা, বাট আদার্স কেস কোনো টেনশন নাই। যদি আমার এস প্রাইম বৃহদাক্ষ যদি দেওয়া থাকে, সোজা সাপটা হিসাব এসপি প্লাস এস প্রাইম পি ইকুয়ালস টু টুয়াইস এ, আনসার শেষ। একটু ক্লিয়ার কিনা বলো। আবার বলতেছি এস প্রাইম টুয়াইস এ, এস প্রাইম টুয়াইস এ, এই তিনটা জানা থাকলে সব সময় কমন কনফিগারেশন এসপি প্লাস এস প্রাইম পি সমান হচ্ছে টুয়াইস এ, এটাই হচ্ছে আমার আনসার। বুঝছি কিনা বলো। সো তোমার পরীক্ষার টেনশনের কোনো প্রয়োজন নাই। এবার এখন থেকে যে ম্যাথগুলো করব সবচেয়ে ইজি ম্যাথ, তবে সবগুলোর মধ্যে ক্যালকুলেশন করতে হবে। মানে ক্যালকুলেশন কে কত তাড়াতাড়ি করতে পারে তার উপর ডিপেন্ড করবে, তার কাছে ম্যাথটা কত ইজি মনে হবে। দেখো আমরা এখন করব, এখনকার ম্যাথগুলো আরও ইজি। আর আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি ভাইয়া, আমার একটা ম্যাথ এমনভাবে দিল, এখানে কোনো হিন্টস নাই বা বুঝার উপায় নাই, এ বড় না বি বড়, মানে কোনো হিন্টস নাই, মানে নাই, বুঝার উপায় নেই, কোনোভাবে বোঝা যাবে না। তখন কী করব? কিচ্ছু নাই মানে হচ্ছে জেনারেল কনসেপ্ট মানে কি, এ বি এর থেকে বড়। এটা অনেকেই আমাকে প্রশ্ন করে, ভাই আমি কোনটা ধরবো, আমার তো কোনো হিন্টস দেওয়া নাই। আমাদের কিছু কিছু ম্যাথে হিন্টস দেওয়া থাকে, বাট সব ম্যাথে দেওয়া থাকে না। তো আমি কী করবো? তোমার কী করবো মানে, যদি কোনো হিন্টস দেওয়া না থাকে, সিম্পল হিসাব এ ইজ গ্রেটার দেন বি, এ বি এর থেকে বড়, সোজা সাপটা হিসাব, আর কোনো সমস্যা নেই। এবার আসো, এর পরের ম্যাথগুলো খুবই সোজা, আমি জাস্ট একটা একটা করে করানো শুরু করি। দেখো আমাদের ম্যাথগুলোতে কি কি দেওয়া থাকে। আমাদের প্রথমত আসি আমরা 9-এর 1 নাম্বার, 9-এর 1 নাম্বার ম্যাথ। এখন যতগুলো করো প্রত্যেকটা ম্যাথে একটা কমন প্রশ্ন, উপবৃত্তের সমীকরণ। তাহলে আমরা বলতে পারি x² + y² / b² = 1। কার মান জানা লাগবে? a² এর মান জানা লাগবে, b² এর মান জানা লাগবে, ঠিক আছে। আর আমরা আরেকটা জিনিস বলছিলাম, আমাদের a b e এই তিনটে জিনিসের যে রিলেশন, সেটা কোত্থেকে পাবো? সেটা পাওয়ার জন্য ফর্মুলা আছে। তবে যদি এ বি এর থেকে বড় হয় তখন আমরা বলতে পারি ই সমান √1 - b² / a²। আর যদি কখনো এ বি এর থেকে ছোট হয় তখন আমরা জানি উল্টা হয়ে যায়, ই সমান √1 - a² / b²। এতটুকু জানলে এই অধ্যায় সব ম্যাথ শেষ, বাকি যত ম্যাথ আছে সব ম্যাথ শেষ। বলবে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো, তোমার প্রথম কাজ ধরি, কি ধরবা? উপবৃত্তের সমীকরণ x² / a² + y² / b² = 1। এবার কি কি দেওয়া আছে তার উপর ডিপেন্ড করে
এ স্কোয়ারের মান বের করবা, বি স্কোয়ারের মান বের করবা। আর এই দুইটা মান বের করার ক্ষেত্রে অনেক সময় দেখবে এই দুইটা মান আমার বের করা যাচ্ছে না, তখন আমাকে কার হেল্প নিতে হবে? এদের হেল্প নিতে হবে। এবার আমাকে দেখতে হবে এ নাকি বি বড়। এ যদি বড় হয় তখন ফর্মুলা ইউজ করব এটা, আর যদি এ যদি আমাদের ছোট হয় তখন ফর্মুলা ইউজ করব এটা। কোনো হিন্টস যদি দেওয়া না থাকে, মানে কোনোভাবে বোঝার উপায় নেই, তখন তো বুঝে নিতে হবে এ বড়। মানে কিচ্ছু বুঝার উপায় না থাকলে আমরা ধরে নিব হচ্ছে এ বড়, জেনারেল টাইপস। এবার আসি কী কী দেওয়া আছে আমার 9-এর 1 নম্বর ম্যাথ। আমি জাস্ট কী কী দেওয়া আছে সেটা দেখাচ্ছি। প্রত্যেকটা প্রশ্নের সেম কথা, উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা ওইটা আর বলতেছি না। হ্যাঁ, তাহলে আমরা উপকেন্দ্র দেওয়া আছে, উপকেন্দ্র দেওয়া আছে ±4,0 এবং শীর্ষ দেওয়া আছে ±5,0। তাহলে একটু খুব ভালো করে খেয়াল করো। প্রথম কথা, আমার এখানে আমাদের দেখো এই স্থানাঙ্ক কোন অক্ষে অবস্থিত? এক্স অক্ষে। এটা কোন অক্ষে অবস্থিত? এক্স অক্ষে। এক্স অক্ষে অবস্থিত মানে আমি বুঝতেই পারতেছি এ ইজ গ্রেটার দেন বি, অলরেডি আমি জেনে গেছি। এবার আমি জানি যদি এ ইজ গ্রেটার দেন বি হয় উপকেন্দ্রের স্থানাঙ্ক কেমন হয়? আমরা জানি উপকেন্দ্রের স্থানাঙ্ক ±AE,0 হয়। আর আমাদের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কেমন হয়? আমরা জানি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক ±A,0 হয়। তাহলে বাই কম্পেয়ারিং টু, আমরা এই দুটোকে কম্পেয়ার করলে কি পাচ্ছি? এখানে 4 আছে, এখানে AE আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি AE = 4। আর এখানে কম্পেয়ার করলে আমরা কি বলতে পারি? এখানে 5 আছে, এখানে A আছে, তাহলে আমরা এখান থেকে বলে দিতে পারি A = 5। এবার A এর মান যেহেতু 5 আমি জানি, A এর মান এখানে বসাই দাও, তাহলে 5E = 4। তাহলে E এর মান জেনে গেলাম কত? 4/5। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করে দেখি ভাইয়া, আমরা E এর মান জানি, এ এর মান জানি, আমার টার্গেট কার মান বের করা? এ এর মান আর বি এর মান বের করা, মানে এ স্কোয়ার আর বি স্কোয়ার লাগবে। তো আমি ই এর মান জানি, এ এর মান জানি, আমি বি এর মান বের করতে পারবো না? অবশ্যই পারবো। তার জন্য এই ফর্মুলা লাগবে, বাট এই ফর্মুলার জন্য আগে জানতে হবে এ বড় না বি বড়। যেহেতু এ আর এ আমাদের যেহেতু আমরা দেখতেই পাচ্ছি আমাদের এ বড়, তাহলে আমাদের এই ফর্মুলাটা আমরা ডাইরেক্ট স্কোয়ার করে ফেলি। ই স্কোয়ার হচ্ছে 1 - বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার। আমার লাগবে হচ্ছে বি স্কোয়ার, তাহলে আমরা বলতে পারি বি স্কোয়ার বাই এ স্কোয়ার = 1 - ই স্কোয়ার। এখান থেকে বলা যায় বি স্কোয়ার = এ স্কোয়ার ইন্টু 1 - ই স্কোয়ার। তাহলে একটু খেয়াল করে দেখো, বি স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার মানে 25, 1 - ই স্কোয়ার মানে হচ্ছে 16 ডিভাইড বাই 25। ক্যালকুলেশন করে বি স্কোয়ারের মান পেয়ে যাব। আর এ স্কোয়ারের মান আর বি স্কোয়ারের মান যদি এখানে বসে আমি আমার আনসারটা পেয়ে যাব। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এবং এখন থেকে সবগুলো ম্যাথ এই টাইপসের, যে কোনো দুটো জিনিস দেওয়া থাকবে সেখান থেকে ক্যালকুলেশন করে বের করতে হবে। এটা বুঝছো কিনা বলো? মানে এটা বুঝছো মানে হচ্ছে এই অধ্যায় শেষ। তবে আমি প্রত্যেকটা ক্যালকুলেশন দেখাই দিব। এখানে হচ্ছে উপকেন্দ্র আর শীর্ষ দেওয়া থাকলে এভাবে করব, আর কি কি দেওয়া থাকে কিভাবে দেওয়া থাকে আমাকে করতে হবে না। তাহলে উপকেন্দ্র শীর্ষ কনসেপ্ট শেষ। উপকেন্দ্র শীর্ষ দেওয়া থাকলে প্রত্যেকটা ম্যাথ হুবহু এরকম। তাহলে বলো এটা বুঝছি কিনা, একটু রেসপন্স করি ভাইয়া, আমরা এটা বুঝছি কিনা, এতটুকু বুঝছি কিনা একটু রেসপন্স করি, এতটুকু বুঝছি কিনা আমরা একটু রেসপন্স করি, এতটুকু বুঝছি কিনা একটু রেসপন্স করি। ওকে, যদি বুঝে থাকি এবার আসো। তাহলে 9 নাম্বার আমাদের শেষ। এবার সরি 10-এর 1 নাম্বার দেওয়া আছে, 10-এর 1 নাম্বার দেওয়া আছে ক্ষুদ্রাক্ষ 2 একক, ক্ষুদ্রাক্ষ 2 একক, উৎকেন্দ্রিকতা 1/√5। তাহলে বুঝতে পারতেছি ক্ষুদ্রাক্ষ মানে হচ্ছে টোয়াইস বি সমান 2 একক, এর মানে বি = হচ্ছে 1। বি এর মান আমরা জানি, উৎকেন্দ্রিকতা ই সমান হচ্ছে 1/√5। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া ই এর মান জানি, বি এর মান জানি, কার মান বের করব? আমরা এ এর মান বের করব। তাহলে আমরা ই স্কোয়ার জানি 1 - বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার। এখান থেকে বলতে পারি বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার হচ্ছে 1 - ই স্কোয়ার। আর এখান থেকে বলা যায় আমাদের এ স্কোয়ার বলা যায় বি স্কোয়ার ডিভাইড বাই 1 - ই স্কোয়ার। বি এর মান জানি বসাবো, ই এর মান জানি বসাবো, ক্যালকুলেশন করলে এ স্কোয়ারের মান পেয়ে যাবো। এ স্কোয়ারের মান জানি আর বি এর মান যেহেতু জানি, বি স্কোয়ারের মান জানি, ক্যালকুলেশন করলে আনসার পেয়ে যাবো। আর 10-এর 2 নম্বরে বলছে বৃহদাক্ষ দেওয়া আছে, তো বৃহদাক্ষ মানে হচ্ছে টোয়াইজে, তখন তো হুবহু আগের ম্যাথটা। এটা হচ্ছে 10 নম্বর গেল। এবার আমরা আসি 11 নম্বর ম্যাথ। এবার আমরা করবো হচ্ছে 11 নম্বর ম্যাথ।
আমরা 11-র 2 নম্বর ম্যাথটা করব। 11-র 2 নম্বরে দেওয়া আছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 8 একক, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 8 একক, উৎকেন্দ্রিকতা 1/3, উপবৃত্তের সমীকরণ বের করতে বলছে। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখি ভাই আমার কি কি দেওয়া আছে। তো আমার কথা হচ্ছে ভাইয়া এখানে তোমাকে কোনো যেহেতু হিন্টস দেওয়া নাই, হিন্টস দেওয়া না থাকলে আমরা কি ধরে নিব, আমরা অবশ্যই এ গ্রেটার দেন বি ধরে নিব। তাহলে বলছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 8 একক, উৎকেন্দ্রিকতা 1/3। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের ফর্মুলা কি জানি আমরা? তো কিচ্ছু নাই মানে আমরা সবসময় কি জানি, কিচ্ছু নাই মানে হচ্ছে এ ইজ গ্রেটার দেন বি। তাহলে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের ফর্মুলা কি জানি? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে 2b² ডিভাইড বাই এ। এই 2b² ডিভাইড বাই এ এর মান কত? 8 একক। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কাটাকাটি করলে b² ডিভাইড বাই এ ইকুয়ালস টু হচ্ছে 4। সুতরাং এখান থেকে বলতে পারি b² ইকুয়ালস টু 4a। আমরা জাস্ট একটা ইকুয়েশন পাইলাম, সেটা আমরা লিখে রাখলাম, b² ইকুয়ালস টু 4a একটা পাইলাম। এটা হচ্ছে আমার প্রথমে যেটা দেওয়া আছে। এবার সেকেন্ড দেওয়া আছে কি? উৎকেন্দ্রিকতা ই এর মান হচ্ছে 1/3। তাহলে আমাদের আরেকটা জিনিস দেওয়া আছে, এটা হচ্ছে প্রথম জিনিস দেওয়া ছিল। এবার আরেকটা জিনিস দেওয়া আছে ই ইকুয়ালস টু হচ্ছে কত? 1/3। এখন একটু ভালো করে খেয়াল করে দেখো, তাহলে আমি b² ইকুয়ালস টু 4 একটা ইকুয়েশন জানি, ই ইকুয়ালস টু 1/3 জানি। তো এখন আমাকে কি করতে হবে? সিম্পল হিসাব, এদের মধ্যে যদি মিক্স আপ করতে হয় আমার সেই বিখ্যাত ফর্মুলা। তো সেই বিখ্যাত ফর্মুলাটা কি? আমরা জানি e² ইকুয়ালস টু হচ্ছে 1 - b² ডিভাইডেড বাই a²। এবার দেখো সিম্পল হিসাব হচ্ছে ভাইয়া, তুমি এখান থেকে দেখো ই এর মান দেওয়া আছে, ই এর মান কত? 1/3। তাহলে 1/3 হোল স্কয়ার মানে 1/9। 1 মাইনাস, একটু খেয়াল করে দেখো এখানে অলরেডি দেওয়া আছে b² সমান 4a। সেই 4aটা যদি তুমি এখানে বসাই দাও, নিচে হচ্ছে a²। তাহলে এবার দেখো কাটাকাটি করলে এখান থেকে এর মান বের হয়ে যাবে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে বলতে পারি 1/9 ইকুয়ালস টু হচ্ছে 1 - 4 ডিভাইডেড বাই a। দুইটা এর মধ্যে একটা কাটাকাটি গেল। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা বলতে পারি সেই জিনিসটা হচ্ছে বাই সিম্পল হচ্ছে 4/a ইকুয়ালস টু আমরা বলতে পারি 1 - 1/9। আর 1 - 1/9 মানে হচ্ছে 8/9। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 4/a সমান যদি 8/9 হয়, তাহলে 4/a ইকুয়ালস টু হচ্ছে কত? 8/9। সুতরাং আমরা a ইকুয়ালস টু কত বলতে পারবো? আমরা a ইকুয়ালস টু বলতে পারবো হচ্ছে 9/8 ইন্টু 4। 4 × 2 = 8, কাটাকাটি করলো এর মান হচ্ছে 9/2। তাহলে একটু খেয়াল করে দেখো এর মান আমরা পেয়ে গেলাম, যদি আমার ক্যালকুলেশন ভুল না হয়ে থাকে। এর মান যদি আমরা পেয়ে যাই তাহলে a² জানি, আর a² জানলে b² বের করা যাবে না? অবশ্যই যাবে। তাহলে আমরা তো অলরেডি জানি এখানে দেওয়াই আছে b² সমান কত? 4a। তাহলে b² ইকুয়ালস টু যেহেতু 4a, তো আমরা তো জানি b² ইকুয়ালস টু 4, এর মান কত? 9/2। তাহলে 4 × 9/2। তাহলে আমরা 2 × 4 বলতে পারি, এর মানে b² ইকুয়ালস টু 9 × 2 = 18। তাহলে আশা করি তোমরা আনসার পেয়ে গেছো। একটু ক্লিয়ার কিনা বলি, এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার হলে আমাদের 11 নম্বর শেষ। এবার আমরা যাবো 12 নম্বর। একটু রেসপন্স করিও, সবগুলো ম্যাথ সেম স্টাইল, জাস্ট এই ক্যালকুলেশনটা হচ্ছে মেইন ফ্যাক্ট। তাহলে বলো 11 নম্বর আমাদের ক্লিয়ার, এটা ছিল আমাদের 11-2 নাম্বার। 11-2 ছিল, বলো এতটুকু ক্লিয়ার কিনা? এবার আমরা 12তে যাবো কিনা? 11 ক্লিয়ার হলে এবার আমাদের 12। তোমরা একটু রেসপন্স করবা তাড়াতাড়ি। একটা ম্যাথ শেষ হলে সাথে রেসপন্স করো, আমাদের শেষ করে ফেলতে হবে, তো টাইম হয়ে গেছে, খুব তাড়াতাড়ি আমি শেষ করে ফেলবো। এবার যে আমি পরেরটার মধ্যে, এবার হচ্ছে আমি 12 নম্বর যাচ্ছি। আমি যাচ্ছি হচ্ছে 12 নম্বরে। এখন ধরতে গেলে হচ্ছে পুরো অধ্যায় শেষ, এখন শুধুমাত্র রিভিউ দিচ্ছি, মানে প্রত্যেকটা আলাদা করে তোমাকে ক্যালকুলেশন করাই দিচ্ছি। এবার হচ্ছে 12 নম্বর। 12 নম্বরের 1 তোমাকে দেওয়া আছে হচ্ছে উপকেন্দ্র, উপকেন্দ্র +-1,0, উপকেন্দ্র +-1,0। এবং আরেকটা জিনিস দেওয়া আছে কত? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 3 একক। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 3 একক। এটাই হচ্ছে আমাদের প্রশ্ন।
যদি আমাদের এটা প্রশ্ন হয় তাহলে তোমাকে এখান থেকে এবার ক্যালকুলেশন করে বের করতে হবে। তাহলে তুমি সিম্পল চিন্তা করে দেখো ভাইয়া কি কি দেওয়া আছে। ভাইয়া আমার উপকেন্দ্র দেওয়া আছে, উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য দেওয়া আছে। এই উপকেন্দ্রের স্থানাঙ্ক দেখে বুঝে যাচ্ছে a ইজ গ্রেটার দেন বি। তাহলে আমার a ইজ গ্রেটার দেন যদি বি হয়, আমরা জানি উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে প্লাস মাইনাস এ ই কমা 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এ ই ইকুয়ালস টু হচ্ছে কত 1। তাহলে আমরা একটা জিনিস পেলাম এ ই ইকুয়ালস টু 1। এখান থেকে আমরা বলতে পারি কি এ ইকুয়ালস টু হচ্ছে 1 ডিভাইডেড বাই ই, এটা আমরা বলতে পারি। এটা হচ্ছে প্রথম যে ডেটাটা দেওয়া ছিল। আর সেকেন্ড আরেকটা জিনিস দেওয়া আছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, যেহেতু এ ইজ গ্রেটার দেন বি, সেটা হচ্ছে 2b স্কোয়ার ডিভাইড বাই এ। তার মান কত? তার মান দেওয়া আছে 3 একক। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আমাদের এখান থেকে বলা যায় আমাদের 2b স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে আমাদের 3a, b স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে আমাদের 3a ডিভাইড বাই 2। তাহলে খেয়াল করে দেখো আমরা এতটুকু পাইলাম। এখন তোমরা একটু ভালো করে খেয়াল করলে দেখবা যে ভাইয়া আমাদের এখানে উৎকেন্দ্রিকতার একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমাদের এখানে অ্যাপ্লাই আমরা করতে পারি। সেই ফর্মুলাটা অ্যাপ্লাই কীভাবে করতে পারি খেয়াল করো। আমরা জানি ই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। একটু ভালো করে খেয়াল করো, আমি শুধু শুধু এটা করা লাগবে না, আমি ডাইরেক্টলি এ ই ব্যবহার করতে পারি। কিভাবে এ ই ব্যবহার করতে পারি তুমি একটু দেখো। এখানে যদি আমরা লসাগু নিলে কি হবে? এ স্কোয়ার নিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এদিকে ই স্কোয়ার। বজ্রগুণন করলে কি হয় দেখো তো, এ স্কোয়ার ই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমি তোমাকে এটা শেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে এ স্কোয়ার ই স্কোয়ারকে আমি চাইলে লিখতে পারি না এ ই হোল স্কোয়ার, আমি চাইলে এটাকে লিখতে পারি না এ ই হোল স্কোয়ার লিখতে পারি। আর এ ই এর মান তো অলরেডি 1 দেওয়া আছে, সো আমার হুদে এই কাজটা করার দরকার নেই। তাহলে এ ই এর মান যেহেতু 1 ডাইরেক্ট আমি জানি, ডাইরেক্ট বসাই দাও 1 স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান কত 3a বাই 2। তাহলে আমি বসাই দিলাম 3a ডিভাইড বাই 2। এবার তুমি তাহলে এখানে সবাইকে 2 দ্বারা গুণ করো। আমাদের 2 দ্বারা গুণ করলে কি হবে? 2a কে 2 ইকুয়ালস টু 2a স্কোয়ার মাইনাস 3a। তাহলে আমরা বলতে পারি 2a স্কোয়ার মাইনাস 3a মাইনাস 2 ইকুয়ালস টু 0। এখান থেকে সলভ করে তুমি a এর মান পাবা। a এর মান তুমি যেটা পাবা আমি একটু বলে দিই। a এর মান পাওয়া হচ্ছে 2 মাইনাস হাফ। এর মান পাওয়া হচ্ছে 2 এবং মাইনাস হাফ। এর মধ্যে আমাদের বুঝতে পারতেছো আমাদের এখানে এর মান আমরা দুইটা পাবো, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে মাইনাস হাফ। আর আমাদের মাইনাস হাফটা গ্রহণযোগ্য নয়, এর মান 2 গ্রহণযোগ্য। 2 যদি গ্রহণযোগ্য হয়, এই 2 এর মানটা এখানে বসে দিলে আমরা কি পেয়ে যাব? বি স্কোয়ারের মানটা পেয়ে যাব। এখন অনেকে আমাকে বলতে পারো ভাইয়া আমাদের এর মান যে আপনি মাইনাস হাফ কেন গ্রহণযোগ্য হইল না? তুমি সিম্পল চিন্তা করে দেখো, এই মাইনাস হাফটা যদি তুমি এখানে বসাও, বি স্কোয়ারের মান কেমন হয়ে যাচ্ছে? ঋণাত্মক হয়ে যাচ্ছে। তো বি স্কোয়ারের মান কি ঋণাত্মক হতে পারে? অবশ্যই না। তাহলে আমরা বলতে পারি এর মান অনলি 2 হবে। সেই 2টা যদি আমরা এখানে বসাই দিই তাহলে আমরা বি স্কোয়ারের মানটা পেয়ে যাব। তাহলে এ যেহেতু জানি, এ স্কোয়ারের মানও জানি, আর এর মান বসে দিলে আমি বি স্কোয়ারের মানও জানি। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার জানলে ইকুয়েশনে বসাই দাও, তুমি তোমার আনসার পেয়ে যাবা। একটু ক্লিয়ার কিনা বলো, এতটুকু ক্লিয়ার কিনা বলো। 12 শেষ। 13 নম্বর গতদিন করেছিলাম, এবার আসি 14 নম্বর। 14 নম্বর হচ্ছে আমাদের লাস্ট টাইপ। একটু ক্লিয়ার আছে কিনা বলো। আমাদের শেষ। আমি জাস্ট শুধুমাত্র তোমাদেরকে সবগুলো একটা করে করাই দিচ্ছি মানে কি ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশনে তোমাদের অনেক জায়গায় ঝামেলা হইতে পারে। সো আমি ক্যালকুলেশনগুলো তোমাদেরকে দেখা দিচ্ছি একটা। সবটা তো শেষ, এর বাইরে কোনো ম্যাথ নাই। এবার আসি 14 নম্বর। 14 নম্বর বলা হলো 4/5 উৎকেন্দ্রিকতা বিশিষ্ট 4/5 উৎকেন্দ্রিকতা বিশিষ্ট ও 10/3 √5 বিন্দু দিয়ে এত বিন্দু দিয়ে অতিক্রমকারী উপবৃত্তের অক্ষ দুইটি স্থানাঙ্কের অক্ষ দুইটির উপর অবস্থিত। স্থানাঙ্কের অক্ষ দুইটির উপর অবস্থিত উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলল। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো তোমাকে কি দেওয়া আছে। তোমাকে দেওয়া আছে
এত উৎকেন্দ্রিকতা বিশিষ্ট। দ্যাট মিনস আমরা বলতে পারি সলিউশনের প্রাথমিক ধাপ হচ্ছে দেওয়া আছে ই ইকুয়ালস টু হচ্ছে 4/5। তাহলে আমরা ই এর মান অলরেডি জানি। এবার তোমাকে আরেকটা কথা বলা হয়েছে, সেই কথাটা কি? সেই কথাটা হচ্ছে এত উৎকেন্দ্রিকতা বিশিষ্ট এবং এত বিন্দু দিয়ে কি অতিক্রমকারী। তাহলে কোন একটা বিন্দু দিয়ে যদি কোন একটা উপবৃত্ত গমন করে তাহলে ওই বিন্দু দ্বারা উপবৃত্তটা কি হবে? সিদ্ধ হবে। তাহলে আমরা সিম্পল এখানে একটা কথা বলতে পারি, ধরে নিলাম উপবৃত্তের সমীকরণ x² + y²/b² = কত? 1। তাহলে আমরা এই 10/3, √5 এই বিন্দু দ্বারা এটাকে সিদ্ধ করব। সিদ্ধ করলে কি হচ্ছে? x এর মান 40/3 2/a² প্লাস y এর মান হচ্ছে √5 2/b² হচ্ছে 1। এবার একটু খেয়াল করে দেখো, তুমি এটাকে অলরেডি সিদ্ধ করে ফেলছো, ই এর মান তোমার অলরেডি দেওয়া আছে। এখন তোমার এখান থেকে যে কাজটা করতে হবে একটু ভালো করে খেয়াল করো। তো তোমার এখানে যে জিনিসটা তুমি জানো সেটা হচ্ছে কি, ভাই আমার ই এর মান দেওয়া আছে। ই এর মান যদি দেওয়া থাকে তাহলে তুমি এখান থেকে বলতে পারবা, তাহলে এখান থেকে তুমি বলতে পারবা ই² = 1 - b²/a²। ই এর মান যেহেতু দেওয়া আছে কত? 4/5। এর মানে আমরা বলতে পারি আমাদের 4 × 16, 16/25 = আমরা বলতে পারি 1 - b²/a²। তাহলে আমরা এখান থেকে বলতে পারি b²/a² হচ্ছে আমার কত আসে? 25 - 16 মানে হচ্ছে আমাদের 9/25। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি ভাই? আমরা এখান থেকে বলতে পারি b² = 9/25 × a²। এবার তুমি একটু খেয়াল করে দেখো, এই b² এর মানটা যদি আমার এটা হয়, এটা তুমি এখানে বসাই দাও, সিম্পল হিসাব। এটা যদি তুমি বসাই দাও b² এর জায়গায়, এটা a² হয়ে যাবে। তখন দেখবে এই ইকুয়েশনে a² ছাড়া অন্য কোনো কিছু নাই, এখান থেকে a² এর মানটা বের করে ফেলতে পারবো। আর a² এর মানটা আমি যখন বের করব সেখান থেকে, তাহলে সিম্পল তুমি এখান থেকে ক্যালকুলেশন করে a² এর মান বের করো, সেই a² এর মান এখানে বসালে b² এর মানটা পেয়ে যাবা। তাহলে এখানে আমার যে কাজটা করা লাগছে, যেহেতু কোনো একটা বিন্দু দিয়ে গমন করে বলছে, সেই বিন্দু দিয়ে আমাকে আবার সিদ্ধ করার কথা বলছে। তাহলে আমরা সেই বিন্দু দিয়ে কি করব? সিদ্ধ করব। সেই বিন্দু দিয়ে কি করব? সিদ্ধ করব। তাহলে পেয়ে যাব। একটু ক্লিয়ার কিনা বলো? ও, এটা 10 হবে, যাই হোক আর কি, ওই বিন্দু দ্বারা সিদ্ধ করবা 10/30। আচ্ছা যাও তাহলে ক্যালকুলেশন করে দিই, তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা। তাহলে 100/9 a² প্লাস 5/b² = 1। এবার b² এর মান এখানে বসাও, তাহলে 100/9 a² প্লাস b² এর মান কত? 9/25। তাহলে আমাদের নিচে বসলে সেটা কি হবে? সেটা হবে হচ্ছে 25 × 5/9 a² = 1। এবার a² কমন নিয়ে এখান থেকে a² মান বের করে ফেলো, সেটা এখানে বসালে b² মান পেয়ে যাবে। শেষ। এটা হচ্ছে আমাদের 14 1 নম্বর ম্যাথটা। আচ্ছা, এরপর আরেকটা ম্যাথে দেওয়া আছে twice AE = 8, twice A/E হচ্ছে 18। মানে হচ্ছে তোমাকে বললো উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 8 একক। তো উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আমি কত জানি? 2AE জানি। এরপর বললো নিয়ামকদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 18 একক। নিয়ামকদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আমি কি জানি? twice A/E জানি। তো সিম্পল কথা হচ্ছে ভাইয়া, এখান থেকে তুমি বলতে পারবা twice E = যদি 8 হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো AE = 4। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ভাইয়া A হচ্ছে কত? A হচ্ছে 4/E। তাহলে আমি এর মান যদি এখানে বসাই 2 × আমাদের 2/E আমাদের আছে ইন্টু এর মান কত? 4/E = 18। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 4 × 2 = 8, এদিকে E² হচ্ছে 18। তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো তো E² এর মান আমরা বের করতে পারি কিনা? 8/18। তাহলে 2 দ্বারা কাটাকাটি করলে এখানে 4, 2 দ্বারা কাটাকাটি 9। এর মানে E² এর মান আমরা পাচ্ছি কত? 4/9। দ্যাট মিনস E হচ্ছে 2/9। অনেকে আমাকে প্রশ্ন করে ভাইয়া প্লাস মাইনাস দেন নাই যে, কারণ উৎকেন্দ্রিকতা E এর মান অলওয়েজ কি? পজিটিভ। সো এটা আমার E = 2/9। তো E এর মান তো তুমি জানো, E এর মান এখানে বসে দিলে এর মান পেয়ে যাবে না? A = 4/E এর মান কত? 2/9 বসে দিলে এর মান পাবো। তো এর মান যদি তুমি জানো, E জানো, A জানো, সিম্পলি ওই উৎকেন্দ্রিকতার ফর্মুলা থেকে তুমি কার মান বের করতে পারবা? B এর মান বের করতে পারবা। সো এই ধরনের ম্যাথগুলো পরীক্ষায় আসতে পারে।
এরকম মানে আমরা যতগুলো সূত্র পড়েছিলাম সেই সূত্রগুলো দিয়ে আরও অনেকগুলো ম্যাথ থাকতে পারে। আর লাস্ট একটা ম্যাথ তোমাদের একটু বলে দিব, এটা পুরো করাবো না, এটা অলরেডি করানো হয়ে গেছে, এই ম্যাথটা বলে দিলে আমাদের ক্লাস শেষ। এটা হচ্ছে বোর্ডে কখনো আসে নাই কিন্তু আসার খুব ভালো একটা ম্যাথ, 14 নাম্বার ম্যাথ, 14 নাম্বার ম্যাথ। সেটা হচ্ছে একটি উপবৃত্তের অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষদ্বয়ের উপর অবস্থিত, এটা বলে দেওয়া আছে। এরপর বলছে উপবৃত্ত x/7 প্লাস y/2 = 1 রেখাকে x অক্ষের উপর এবং x/3 প্লাস y/5 = 1 রেখাকে y অক্ষের উপর সেট করে উপবৃত্তটির সমীকরণ নির্ণয় করতে বলছে। এখন তুমি চিন্তা করে দেখো ভাইয়া, উপবৃত্তের সমীকরণ আমি জানি x²/a² প্লাস y²/b² = 1। তো তোমাকে কি বলছে, উপবৃত্তটা এত রেখাকে x অক্ষের উপর, তো এত রেখাকে x অক্ষের উপর সেট করে মানে কি, নিশ্চয়ই ওই বিন্দু দিয়ে এটা গমন করে। আচ্ছা ভালো কথা। এখন x অক্ষে কার মান 0, আমরা জানি x অক্ষে y = 0, তাহলে উপবৃত্তের সমীকরণ কি, x/7 প্লাস y এর মান কত 0, 0/2 = 1। সুতরাং আমরা বলতে পারি x/7 = 1, সুতরাং x = 7। তাহলে সে x অক্ষকে কোন বিন্দুতে সেট করে, সে x অক্ষকে 7,0 বিন্দুতে সেট করে, জেনে গেলাম। যেহেতু x অক্ষকে সেট করে বলছে, কত বিন্দুতে সেট করে, 7,0। এবার আসি y অক্ষ। এই রেখাটা কি করে, y অক্ষকে সেট করে, তাহলে y অক্ষে কার মান 0, y অক্ষে x = 0। তো রেখাটা কি, x/3 প্লাস y/5 = 1। তো y অক্ষকে যেহেতু x এর মান 0, 0 বসে দিলাম, y/5 = 1, দ্যাট মিনস y = 5। সুতরাং y অক্ষকে কত বিন্দুতে সেট করে, 0,5 বিন্দুতে। তো এখন আমার যে উপবৃত্ত, সে x অক্ষকে সেট করে 7,0 বিন্দুতে, y অক্ষকে সেট করে হচ্ছে 0,5 বিন্দুতে, এই রেখাগুলোর সাথে। এক কথা, এটা তো উপবৃত্তকে সেট করে মানে উপবৃত্তের উপরের কোনো বিন্দু, দ্যাট মিনস এটা যদি উপবৃত্ত হয়, আমি যদি বলি এই রেখাটা তাকে 7,0 বিন্দুতে সেট করে, এর মানে নিশ্চয়ই এই বিন্দু দিয়ে উপবৃত্তটা গমন করে। তাহলে আমরা বলতে পারি আমার যে উপবৃত্ত, সেই উপবৃত্তটা 7,0 দিয়েও গমন করে, 0,5 দিয়েও গমন করে। তো তুমি যদি 7,0 দাও, এর মানে কি, এর মানে হচ্ছে x এর মান 7, 749/a² প্লাস y এর মান তো 0 = 1। এখান থেকে পেয়ে গেছি a এর মান হচ্ছে 49। এবার এটা আবার কোন বিন্দু দিয়ে যায়, 0,5। তো 0,5 দিয়ে গেলে আমরা বলতে পারি x এর মান 0 প্লাস 5 মানে হচ্ছে 25/b² = 1, দ্যাট মিনস b² = কত, 25। তাহলে আমরা অলরেডি জেনে গেলাম a এর মান 49, b এর মান 25। সুতরাং আনসার হচ্ছে x²/49 প্লাস y²/25 = 1। এটাই আমার আনসার। এটা আমাদের লাস্ট ম্যাথ। আর স্পর্শকের একটা ম্যাথ আছে, ওই যে পরাবৃত্তে করছিলাম, ওইভাবে করে ফেলবা যে তুমি এক্স বা ওয়াই এর মানটা বসানোর পর এরপর হচ্ছে তোমার ওই যে আমাদের b² - 4ac এর মানে কি পৃথকটা শূন্য ধরে ক্যালকুলেশন করে মিলে যাবে। তো সেটা আমরা যেহেতু পরাবৃত্তে করেছিলাম, এখানে করানোর কোনো প্রয়োজন নেই, অলরেডি এক্সাম্পল এটা করে দেওয়া আছে। আর এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা বলো, এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা? এখানে জাস্ট তোমাকে আমরা ওই বিন্দুগুলো দ্বারা সিদ্ধ করলে, এই ধরনের ম্যাথ আমরা আগে করাইছি। তো তাও এটা আরও সোজা, যেহেতু একটা শূন্য আছে, এটা ইজিলি বের হয়ে যায়। শূন্য না থাকলে তখন দেখা যেত আবার পুনরায় ক্যালকুলেশন করা লাগতো। একটু ক্লিয়ার হয়েছে কিনা বলো? সবার ঝামেলা এক জায়গায় হইতে পারে, এত টাকাকে 100 অক্ষের উপর সেট করে কথাটা মানে কি? তো 100 অক্ষের উপর সেট করলে ওয়াইয়ের মান 0, তাহলে আমি বিন্দুটা পেয়ে গেছি, এটা হচ্ছে আমার সবচেয়ে সুবিধা। তাহলে বলো এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার হলে আমাদের উপবৃত্ত শেষ এবং আগামী দিনে আমরা অধিবৃত্ত শুরু করব। তবে আজকে বলে রাখি, অধিবৃত্তের সূত্র নতুন করে শেখা লাগবে না। আমরা উপবৃত্ত যেভাবে পড়াইছি, উপবৃত্তের ফর্মুলাগুলো নেক্সট ক্লাসে ঠাডা মুখস্থ করে আসবা। তোমাকে অধিবৃত্তে জাস্ট কোন কোন জায়গায় পরিবর্তন হয়, 3টা জায়গায় পরিবর্তন হবে, সেগুলো বলে দিব। ওই পরিবর্তনগুলোর পরে দেখবে যে অধিবৃত্তের ম্যাথ হুবহু সেম। পার্থক্য কোন জায়গায় সেটা বলবো। এমনও হইতে পারে আগামী ক্লাসে অধিবৃত্ত শেষ। তবে আমি ট্রাই করবো 2 ক্লাসে পড়ানোর, বাট যদি 1 ক্লাসেই শেষ হয়ে যায় আমার কিছু করার নাই। যদি একটু ক্লাস লেন্দি নিই, 1 ক্লাসেই শেষ হয়ে যাবে। কারণ অধিবৃত্ত
তোমাদের কাছে মনে হতে পারে অধিবৃত্ত তো ভাইয়া অনেক বড়, বড় হোক না, আমি এমনভাবে পড়াচ্ছি উপবৃত্ত পড়াইছি মানে অধিবৃত্ত 90% শেষ। আগেই বলছিলাম উপবৃত্ত পড়াইছি মানে অধিবৃত্ত 90% শেষ। হ্যাঁ, আগামী ক্লাসেই দেখবা অধিবৃত্তের মধ্যে আহামরি কোনো কিছু নাই, আমরা আমাদের সেন্সে পড়বো। আমি আগে বলছি কোনিক্স আমি আমার স্টাইলে পড়াই, এই স্টাইলে পড়লে দেখবা যে আগামী ক্লাসে অধিবৃত্ত হুট করে শেষ হয়ে গেছে। ওকে, ভাবছিলাম আজকে 2 ঘন্টা বাড়াবো, বাট কথা শেষ হয়ে গেছে, কিছু করার নেই। আজকের ক্লাস তাহলে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।